বাসর ঘর থেকে মিনাকে সালিশের বৈঠকে টেনে নিয়ে আসে তার শাশুড়ি। মিনার এটা দ্বিতীয় বিয়ে, যেটা গোপন করে তাকে এখানে বিয়ে দেওয়া হয়েছে। সেই অপরাধে তাকে নিয়ে সালিশ বসার ঘরে। মিনা কিছু বোঝে ওঠার আগে তার বড় ননদ তার গালে থাপ্পড় বসিয়ে বলে, লজ্জা করলো না মিথ্যা বললে এভাবে বিয়ে বসতে? মিনা গালে হাত দিয়ে করুণ চোখে কিছুটা সামনে দাঁড়িয়ে থাকা তার স্বামীর দিকে তাকায়। তার স্বামী তার দৃষ্টি দেখে মাথা নিচু করে ফেলে। মিনা শ্বশুর শাশুড়ি সহ শুরু করে আত্মীয় স্বজন সবাই তাকে অপমান করতে শুরু করে। তার শ্বশুর তো রাগী গলায় বলে, প্রথমত তুমি ডিভোর্সি, দ্বিতীয়ত নিজেকে অবিবাহিত দাবি করে আমার ছেলের গলায় ঝুলে পড়েছ। একে তো গায়ে কলঙ্কের দাগ, তার ওপর প্রতারণা। তুমি ভেবে বলো, তোমার মতো মেয়ের সঙ্গে এই বিয়ে কোন পরিবার মেনে নিতে পারবে? মিনা হতবাক হয়ে শ্বশুরের দিকে এক পলক তাকায়, পরক্ষণে চোখ সরিয়ে নেয়। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। সে চেয়েও কিছু বলতে পারছে না, শুধু করুণ চোখে তার স্বামীর দিকে তাকিয়ে থাকে। তার দুটি চোখ যেন বলছে, তুমি চুপ করে রয়েছ কেন? তুমি কিছু বলো। মিনার মনে হয় তার চোখের ভাষা বুঝতে পেরে তার স্বামী কিছু বলবে, কিন্তু না। তাকে অবাক করে দিয়ে তার স্বামী বাড়ির গুরুজনদের সামনে মাথা নত করে রয়েছে। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। ইতিমধ্যে মিনাকে বকাবকি শেষে তার শ্বশুর উত্তেজিত হয়েই তার বাবাকে ফোন দিয়ে বলে, আপনার মেয়েকে এসে এখনই নিয়ে যান। আমার বাড়ির দরজা আপনার অন্দরমহল, আপনার কলঙ্কিত মেয়ের জন্য নয়। সে আর কোনো কথা না বাড়িয়ে ফোন কেটে দেয়। অতঃপর এখানে ঘন্টা দুয়েক ধরে মিনাকে সবাই মিলে অপদস্থ করে। কেউ কেউ তো বলে, মাইয়া ডিভোর্সি, গিয়া দেখো আগের বার কি আকাম করছে, যার লাইগা জামাই লাথি মেরে ঘর থেকে বের করছে। মাইয়া মানুষের ঘর তো আপনা আপনি ভাঙে না। মিনা সব শুনে শুধু চোখের পানি বিসর্জন করে। সে শত চেষ্টা করেও তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে অঝরে কেঁদে ফেলে। কান্নারত অবস্থায় একবার বলে, আমার কোনো ভুল নেই। তার এই কথা কেউ শুনল না। তারা তাদের মতো দুনিয়ার যত খারাপ অপবাদ দেওয়া যায় সেটা মিনাকে দিচ্ছে। এরই মাঝে মিনার বাবা, মামা, মামি, চাচা আসে। তাদের সাথে তার প্রিয় বন্ধু আসে। মিনা তার বন্ধুকে দেখে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তার বন্ধু এবং মামি তাকে সামলানোর চেষ্টা করে। এদিকে মিনার বাবাকে দেখে তার শ্বশুর এবং চাচা শ্বশুর বলে, আপনাকে বেশ সরল সোজা মানুষ ভাবছিলাম। আপনি তো ভাই সেই লেভেলের খেলোয়াড়। নিজের কলঙ্কিত মেয়েটাকে আমাদের ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিলেন, তাও কিনা অবিবাহিত বলে। কাজটা ভালো করলেন না মিয়া ভাই। আপনি যদি বলতেন আপনার মেয়ে ডিভোর্স, তাও আমরা মেনে নিতাম। ভাবতাম হয়তো মেয়েটার স্বামী খারাপ ছিল, কপালে দুঃখ ছিল তাই সংসার টেকেনি। কিন্তু না, আপনি তো সব গোপন করছেন। মানে ঘাপলা আপনার মেয়ের মধ্যেই আছে। নির্ঘাত কোনো আকাম করতে গিয়ে স্বামীর ঘর ছাড়া হয়েছে। দেখুন, মিনার বাবা অনেক বিনয়ের সাথে কিছু বলতে চাচ্ছিল, তবে তাকে সেটা বলার সুযোগ না দিয়ে মিনার শ্বশুর বাড়ির লোকেরা একের পর এক বাজে কথা বলে যাচ্ছে। তার শাশুড়ি বলে, এই মেয়েকে আমি আমার ঘরে রাখবো না। আমার সোনার টুকরো ছেলের জন্য আমি এমন এক মেয়েকে তো কখনোই মানব না। আপনার মেয়েকে আপনি এখনই নিয়ে যান। এই পর্যায়ে কেউ একজন মিনার চরিত্রের সঙ্গে তাকে খুব বাজে একটি শব্দ দ্বারা সম্বোধন করে, আর সেই শব্দটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে কেউ একজন রায়ান অর্থাৎ মিনার স্বামীর গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। রায়ান থাপ্পড়কে হতভম্ব চোখে সামনে তাকায়। সেই সঙ্গে সবাই থেমেও যায়। মিনার শ্বশুর শাশুড়ি তো রাগে পুরো ফেটে পড়ে। সেই সঙ্গে যখন দেখে এই থাপ্পড়টা অন্য কেউ নয়, মিনার বন্ধু অর্থাৎ তাদের পাশের ফ্ল্যাটে থাকা মেয়েটি দিয়েছে, তখন তো তারা আরো বেশি রেগে যায়। মিনার শাশুড়ি তেড়ে এসে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের গালে থাপ্পড় মারলি? তোকে তো আমি। এটা বলে মিনার শাশুড়ি তার গালে থাপ্পড় মারার জন্য হাত তুলতে সে হাতটা ধরে নেয়। অতঃপর রাগান্বিত কণ্ঠে বলে, ভদ্রভাবে কথা বলুন। মা হয়েছেন, মায়ের মতোই ব্যবহার করেন। মুহূর্তে ঘরের মধ্যে শোরগোল বেঁধে যায়। পরে উচ্চ শব্দে চিৎকার দিয়ে বলে, চুপ,
আমার চরিত্র বা আমার ব্যবহার নিয়ে কথা বলার অধিকার আমি কাউকে দেইনি। তাই কানাকানি বন্ধ করুন। অরিন মা, চুপ করো। মিনার বাবা খুবই নরম গলায় কথাটি বলে। অরিন কঠিন গলায় বলে, সরি চাচা, আমি একটু বেয়াদব আছি জানেনই তো। আপনি চুপ করে থেকে অসম্মানিত হতে পারেন, কিন্তু আমি পারবো না। আমার চোখের সামনে আমার সবচেয়ে প্রিয় মানুষের চরিত্র নিয়ে কেউ বাজে কথা বলবে, সেটা আমি চুপ করে শুনতে পারবো না। এত সহ্য শক্তি আমার নেই। অতঃপর খুবই শক্ত গলা রায়ানের বাবা মায়ের উদ্দেশ্যে বলে, আপনাদের যদি কিছু জানার থাকে তবে সেটা আপনাদের ছেলের থেকে জানুন। আমি আপনাদের ছেলেকে আঘাত করেছি, আপনাদের গায়ে লেগেছে খুব। শুধু থাপ্পড়টা না দেখে সেটা মারার কারণটাও দেখুন। এরপরে একটু থেমে বলে, আপনাদের ঠকানো হয়নি। যদি হয়েও থাকে তবে সেটা আমাদের পক্ষ থেকে নয়, বরং আপনাদের পক্ষ থেকেই হয়েছে। এখানে মিনা বা তার পরিবারের কারো কোনো দোষ নেই। তাই মেয়ের আগে বিয়ে ছিল সেটা জেনেও তারা আমাদের অবিবাহিত কেন বলেছে, এটা দোষের নয়। মিনার শাশুড়ি তার বিষ কণ্ঠে কথাটি বলে। এটা দেখে অরেন খুবই ঠান্ডা গলায় বলে, এটা আপনার কাপুরুষ ছেলেকে জিজ্ঞেস করুন, যে সব জেনে শুনে এখানে কাপুরুষের মতো দাঁড়িয়ে আছে। আপনার সব প্রশ্নের জবাব তার কাছেই আছে। তবে কাপুরুষ তো উত্তর নাও দিতে পারে। এটা শুনে সবাই অবাক হয়, আর রায়ান অপমানিত হয়ে অরিনের দিকে তাকায়। অরিন তাতে তেমন গুরুত্ব না দিয়ে বলে, আপনার ছেলে হয়তো বলতে পারবে না, তাই আমি বলে দিচ্ছি। মিনার পরিবার থেকে এই কথাটা জানাতে চেয়েছিল। মিনার বাবা নিজে সবটা বলতে আপনাদের সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু আপনার ছেলে দেয়নি। সে বলেছে এটা কাউকে জানানোর দরকার নেই। সে জানে তো তাতেই হয়েছে। বিয়ে তো সে করছে, তার পরিবার না, তাই সবার জানার দরকার নেই। এটা শুনে মিনার শ্বশুরবাড়ির সবাই রায়ানের দিকে কৌতূহলী চোখে তাকায়। রায়ান কোনো রকম বলে, হ্যাঁ আমি জানতাম। রায়ানের এমন ধরা গলা শুনে অরেন কিছুটা উপহাসের হাসি হেসে বলে, আপনি বলেছিলেন না বিয়ে আপনি করছেন, এই তার নমুনা। বিয়ের রাতে 14 গোষ্ঠী মিলে বউকে অপমান অপদস্থ করছে, আর আপনি পিলারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। লজ্জা হয় না? ছি! অরিনের এমন ধিক্কার শুনে রায়ান হতভম্ব হয়ে যায়, সেই সাথে সবাই। এবার তো সবাই রায়ানকে ধরে। রায়ানের বাবা তো বলে, তুই এই অন্যের ছেড়ে দেওয়া মেয়েকে জেনে শুনে বিয়ে করেছিস? ভালোবেসে। আপনি যাকে একঘর লোকের সামনে মাল বলতে গিয়ে থেমে গেছেন, তাকে আপনার ছেলে ভালোবেসে ঘরণী করেছে। তবে হ্যাঁ, আমরা মানুষ চিনতে ভুল করেছি। তাই তো এরকম একটা অপদার্থের সাথে মিনার বিয়ে দিয়েছি। ভুলটা আমাদের। আপনাদের কষ্ট করে মিনাকে তাড়াতে হবে না। আমরাই মিনাকে নিয়ে যাব। আপনাদের পরিবার এত জঘন্য জানলে তো বিয়েই দিতাম না। অরিনের এই কথায় এবার মিনার বাবাও সম্মতি জানায়। সে এতক্ষণ নিজের মেয়ের অনেক অপমান সহ্য করেছে, শুধুমাত্র সম্মানের কথা ভেবে। মেয়েটার এই নিয়ে পরপর দুবার যদি স্বামী ছাড়ে, তাহলে তার সম্মানটা আরো নষ্ট হয়ে যাবে, এই ভয়েই সবকিছু শান্তভাবে মানাতে চেয়েছিল। তবে রায়ানের বাবার এত বড় একটি শব্দ মা উচ্চারণ করার পরও রায়ান নিশ্চুপ ছিল। সেই সাথে অরিনের কথাগুলো তার মাঝে প্রভাব ফেলে। এসবের মাঝে অরিনের বলা শেষ কথা, আপনাদের পরিবার এত খারাপ, এমন এক খারাপ পরিবারে তার মেয়ে আজ থেকে গেল, ভালো থাকবে না, কোনো দিন না। তাই সে মিনার হাত ধরে। বাবার স্পর্শ পেয়ে মিনা আবেগময় চোখে তাকায়। মিনার বাবা বলে, চল মা, তুই বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, এবার ডিভোর্স দিয়ে আমরাও ঘরে তুলব না। মিনার শাশুড়ি এই কথা বলে ওঠে। আরো অনেকে অনেক কথা বলে। এসব শুনে মিনার পরিবার মিনাকে নিয়ে যেতে চায়। তখন রায়ান মিনার অন্য হাতটি ধরে। মিনা থেমে যায়। সে করুণ চোখে রায়ানের দিকে তাকায়। রায়ান বলে, যেও না মিনা। এটা দেখে অরিন রায়ানের হাতটা ছাড়িয়ে দিয়ে বলে, স্ত্রী হলো স্বামীর সবচেয়ে মূল্যবান সম্পদ। তার অপমানে যে স্বামীর কলিজা কাঁপে না, যার মুখ দিয়ে প্রতিবাদের ভাষা বের না হয়ে বরং পরিবারের ভয়ে মুখটা সুপার গ্লু ছাড়া আটকে যায়, সেই স্বামীর স্ত্রীর হাত ধরার অধিকার থাকে না। ওই হাত ধরতে হলে অবশ্যই তাকে সে আশ্বাসটা দিতে হবে যে সে সারা জীবন এই হাতের বন্ধনে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে। এমন অঙ্গীকার এবং এর বাস্তবায়ন দেখানোর পরই এই হাতটা ধরবেন
এবং তাকে ফিরিয়ে নিয়ে আসার স্বপ্ন দেখবেন। রায়ান অরিনের কথা শুনে তার দিকে রাগী চোখে তাকায়। সে কিছুটা বিরক্তি নিয়ে বলে, আমি আমার পরিবারের গুরুজনদের সম্মান করি বলে তাদের সামনে চুপ থাকি। তার মানে এটা নয় আমি আমার স্ত্রীকে ভালোবাসি না এবং তাকে অসম্মান করব। আর হ্যাঁ, মিনা এটা খুব ভালোভাবে জানে আমি তাকে কতটা ভালোবাসি। তাই দয়া করে বাহিরের মানুষ হয়ে আপনি এত কথা বলবেন না। আপনার এ অধিকার নেই। এটা বলে রায়ান মিনাকে মানাতে যায়। তার পরিবার বাধা দেয়। তার পরিবার চায় না মিনা এ বাড়িতে থাকুক। রায়ান বাবার কড়া কথা শুনে চুপ করে যায়। এটা দেখে অরিন তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। রায়ান সেটায় গুরুত্ব না দিয়ে মিনার দিকে করুণ চোখে তাকায়। অতঃপর তার বিয়ের 5 দিন আগের কিছু কথা মনে পড়ে। রায়ান এবং মিনা 2 বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেয়। সম্পর্ক চলাকালীন মিনা তার অতীতটা রায়ানকে জানায়। রায়ান সবটা নিয়েই তাকে গ্রহণ করে। বিয়ের 5 দিন আগে মিনা অরিনকে নিয়ে রায়ানের সঙ্গে দেখা করে। সেদিন মিনা রায়ানের হাত ধরে বলে, আমার পরিবার অরিন সবাই বলছে আমার অতীতটা তোমার পরিবারকে জানানো উচিত। আমার একবার বিয়ে হয়েছিল, কোনো কারণবশত ডিভোর্স হয়ে গেছে। এটা তাদের জানা উচিত, নয়তো পরে সমস্যা হবে। কোনো সমস্যা হবে না। দেখো মিনা, তুমি ডিভোর্স দিয়ে এটা জানলে আমার পরিবার বিয়েতে রাজি হবে না। আমি এটা চাই না। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকেই চাই। তাই এসব কথা এখন জানাতে চাই না। একটু থেমে রায়ান আবার বলে, একবার আমাদের বিয়েটা হয়ে যাক, এরপর জানলেও সমস্যা হবে না। আমি সবটা সামলে নিব। তুমি পারবে তো? মিনা ভীত চোখে রায়ানের দিকে তাকায়। রায়ান তাকে আশ্বাস দেয়। একটু দূরে দাঁড়িয়ে অরিন এসব দেখছিল। সে কিছু বলে না। তবে রায়ান বিদায় নেওয়ার সময় অরিন বলে, আমার বন্ধুর বিশ্বাস, ভরসা, সম্মান সবকিছুর দায়িত্ব নিচ্ছেন। অবশ্যই এটার মান রাখবেন। তবে হ্যাঁ, সত্যি গোপন করা ভালো নয়। তবু আমি আশা রাখব আপনি সবটা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। রায়ান মাথা নাড়ায়। সে নিজের দিক দিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী। সে সবটা সামলাতে পারবে। অতীতের এই কথাগুলো রায়ান বিছানায় বসে ভাবছিল। সে কথা দিয়ে কথা রাখতে পারেনি। সে জানতো এমনটাই হবে। সে তার বাবাকে ভীষণ ভয় পায়। তার সামনে দাঁড়িয়ে কিছু বলার সাহস তার কোনো কালে ছিল না। সে জানতো মিনা ডিভোর্সি জানলে তার বাবা এক বাক্যে বলবে, এই বিয়ে হবে না। আর সে তার বাবার মুখের উপর কোনো কথা বলতেও পারবে না। তাই তো মিনার পরিবারকে সব জানাতে বাধা দেয়। সে ভেবেছিল সে এই সত্যি গোপন করলে কেউ কখনো এটা জানতে পারবে না। কিন্তু দুনিয়া তার ভাবনার মতো সহজ নয়। তার চাওয়ার মতো কিছুই হয় না। বিয়ের দিন রাতেই মিনারই ঘনিষ্ঠ এক আত্মীয় এই কথা দায়িত্ব নিয়ে রায়ানের বাবাকে জানায়। যার ফলস্বরূপ এসব হয়ে গেল। মিনাকে নিয়ে তার পরিবার বাসায় আসতে মিনার মা তার বাবাকে আলাদা নিয়ে খুব কথা শোনায়। সে বলে, মেয়েটাকে বিয়ের দিন রাতেই নিয়ে আসলা, এর ফল কি হতে পারে জানো? এই ঘরটাও যদি মেয়ের না হয় তাহলে কি হবে ভাবছো? সারা জীবন কি এভাবে মেয়েকে বয়ে বেড়াবা? আমি কি করব? ওরা মিনাকে কত বাজে কথা বলছে জানো তুমি? আমি বাবা হয়ে সেসব কথা কিভাবে সহ্য করেছি একমাত্র আমি জানি। এসব কিছুই শুনতে চায় না মা। সে সমাজের ভয় পাচ্ছে ভীষণ। তার কথা সবাই যা বলে বলুক, তুমি অনুরোধ করতে তাদের। মিনাকে তারা রেখে দিত। এদিকে মিনা ঘর ভর্তি লোকের সামনে কান্না করছিল। এখানে মিনা চাচা, চাচি এবং ফুফুরা তার বাবাকে বোঝাতে আসে। তাদের কথা, মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে তারা ভুল করেছে। এটা মস্ত বড় অন্যায় হলো। এসব শুনে অরিন না পেরে বলে, আপনারা মানুষ? এখন মেয়েটার মনের অবস্থা কত খারাপ সেটা একবার চিন্তা না করে তার সামনে পাড়ার গীত গাইতে বসে পড়লেন। এটা কিছু হলো? এই মেয়ে, তুমি বেশি কথা বলো না। বাহিরের মেয়ে হয়ে সবসময় বেশি নাক গলাও। এটা ঠিক না। মিনা চাচি এই কথা বললে মিনার বাবা তাকে থামিয়ে দেয়। সে বলে, ও আমার মেয়ের মতো। সবচেয়ে বড় কথা,
আমার মেয়ে যখন প্রথমবার ওই অমানুষের অত্যাচারে শেষ হয়ে গিয়েছিল, ভেতর থেকে শেষ হয়ে গিয়েছিল, তখন ও ছিল যে আমার মেয়েকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে অনেক অনেক চেষ্টা করেছে, যার ফলস্বরূপ আমার মেয়েটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। নিঃস্বার্থভাবে বন্ধুর দায়িত্ব পালন করেছে। ওর আমার মেয়ের সম্পর্কে কথা বলার অধিকার আছে। অধিকার নাই তোমাদের, যারা প্রথমবার আমার মেয়েকে এত নির্যাতিত হতে দেখার পরও, তার শরীরে শত শত আঘাত দেখার পরও কটু কথা শোনাতে ছাড়েনি, আর আজও ছাড়ছে না। চাচা চাচি এবং ফুফুরা এটা শুনে রেগে যায়। তারা রেগে এখনই বাড়ি থেকে চলে যাবে জানায়। মিনার বাবা এক বাক্যে তাদের চলে যেতে বলে। এতে তারা আরো বেশি অপমানিত হয়। তারা দ্রুত ব্যাগপত্র গুছিয়ে চলে যায়। যাবার সময় মিনাকে অভিশাপ দিতে ভুলে না। মিনার কোনোদিন সুখ হবে না, এটা দেখে মিনার বাবা হাসে। এরা তার আপনজন, যারা তার মেয়ের খারাপ চাইতে দুবার ভাবছে না। এবার মিনার বাবা এবং অরিন তার মাকে বোঝায়। অরিন বলে, আন্টি, সমাজ সম্মানের কথা না ভেবে একবার সেদিনের কথা ভাবেন, যেদিন এই সমাজের কথা ভেবে মেয়েটা অসুখে আছে বলেও তাকে স্বামীর ঘর করতে বলেছিলেন। অতঃপর একদিন প্রায় বেহুশ অবস্থায় আপনার বাড়ির দরজায় এসে লুটিয়ে পড়েছিল এই মেয়েটা। এটা আপনার মেয়ে আন্টি। সেদিন আপনার মেয়ের শরীরের ক্ষতগুলো আপনাকে যতটা আঘাত দিয়েছিল, আজ একইভাবে তাকে অমন একটা পরিবেশে রেখে আসলে ঠিক সে একই আঘাত নিয়ে আবার কয়েক বছর পর আসবে। সেদিন আপনি সহ্য করতে পারবেন? সেদিন আপনার সমাজ এর প্রতিবাদ করবে? এটা শুনে মিনার বাবাও তাল মিলিয়ে বলে, হ্যাঁ গো মিনার মা, আমি মেয়েটাকে ফিরিয়ে আনতে চাইনি। চেয়েছিলাম তাদের অনুরোধ করে মেয়ের ঘরটা নিশ্চিত করতে। ঠিক সেই মুহূর্তে আমার চোখে কয়েক বছর আগের আমার সে অসুস্থ মেয়েটার শরীরটা ভেসে ওঠে, যার শরীরে ছিল অসংখ্য আঘাত। সেই দৃশ্যটা ভেসে উঠতে আমার বুকটা কেঁপে উঠছিল। বিশ্বাস করো মিনা, শ্বশুর শাশুড়ি ননদ ওকে যা বলছিল, প্রথম দিনই যারা এমন বলতে পারে তারা ভবিষ্যতে কি করবে, এটা ভেবেই তো আমার পুরো শরীর কেঁপে উঠছিল। তারপর আর আমি পারিনি মেয়েকে ওখানে রেখে আসতে, পারিনি। মিনার মামা মামিও একই কথা বলে। মিনার মা চুপ করে যায়। সে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তার মনে ভয় বাসা বেঁধেছে। কয়েক বছর আগে সবাই যেমন তার মেয়েকে ডিভোর্সি বলে কথা শুনিয়েছিল, আজও তাই শোনাবে। এটা ভাবতে সে কেঁপে ওঠে, কান্না করে দেয়। এই মেয়েটার কপালে একটু সুখ লেখা নাই, এটা ভেবে তার কষ্ট হচ্ছে। অরিন তাদের মা মেয়ের অনুভূতি বুঝতে পারে। সে মিনার মায়ের মাথায় হাত দিয়ে বলে, আন্টি, সব ঠিক হয়ে যাবে। কিছুটা সময় দিন। আপনি বরং আপনার মেয়ের সঙ্গে কিছুটা সময় কাটান। দেখবেন ভালো লাগবে। মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। মিনার মা অরেনের দিকে তাকায়। মেয়েটাকে তার বরাবরই চমৎকার লাগে, শুধুমাত্র তার চিন্তাধারার জন্য। এই মেয়েটাই বিয়ের আগে তাদের বলেছিল, আমার মনে হয় আপনাদের মিনার ডিভোর্সি হওয়ার কথাটা রায়ানের বাড়ির গুরুজনদের জানানো উচিত। পরে তারা জানতে পারলে হয়তো ভুল বুঝবে। মেয়েটার কথাই মিলে গেল। এখন সবাই সবটা জেনে তার মেয়ের সঙ্গে এত খারাপ আচরণ করলো, অথচ তারা যে ছেলেটার ভরসায় সবটা গোপন করে গেল, সেই ছেলেটা তার মেয়ের পাশে দাঁড়ালো না। পাশে দাঁড়ালে এই মেয়েটাই, যে মেয়েটা রায়ান সব সামলে নিবে বলার পরও তাদের বোঝাচ্ছিল তাদের রায়ানের বাবাকে হলেও এটা বলা উচিত। বিনিময়ে বিরক্ত হয়ে এই মিনার মা বলেছিল, আমার মেয়ের সুখ সহ্য হচ্ছে না তোমার? উঠে পড়ে লেগেছ বিয়েটা ভাঙতে। শুনলেই তো, এটা জানলে রায়ানের বাবা মা বিয়েটা ভেঙে দিতে পারে। এটা যেন একই কথা বলছো। সেদিন অরিন তার কথায় কষ্ট পেল, নিজেকে সামলে তাদের বোঝানোর চেষ্টা করেছিল পরে বিষয়টা খারাপ দিকে যাবে। রায়ান পরবর্তী সব সামলাতে না পারলে সমস্যা হবে। বিয়ের পর সমস্যা হওয়ার চেয়ে আগে সব পরিষ্কার করে নেওয়া ভালো। কিন্তু তারা তার কথা শুনেনি। মিনাও না। মিনা তো রায়ানকে ভালোবাসে। সেও রায়ানের মতো তাকে হারাতে চায়নি। সেদিন সেও কিছুটা বাজে কথাই বলেছিল অরিনকে। তবুও অরিন তার বিয়েতে এলো। শুধু তাই নয়, তার শ্বশুর বাড়ি গিয়েও তার পাশে দাঁড়ালো। এসব ভাবনা মনে পড়তে মিনার মায়ের খুব অনুশোচনা হয়। সেই সঙ্গে সে বলে,
তুমি মিনার সঙ্গে থাকলেও বেশি ভালো থাকবে হয়তো। তুমি ওর মনের অবস্থা বুঝে ভালো পরামর্শ দিতে পারবে। আন্টি, এখন মিনা ভালো পরামর্শ নেওয়ার অবস্থায় নেই। এখন ওর শুধুমাত্র একটু ভরসার হাত দরকার, মাথার ওপর। একটা বুক দরকার জড়িয়ে ধরার, যে বুকে মাথা রাখলে সে নিজেকে নিরাপদ মনে করবে। আর সেটা মায়ের বুকই হতে পারে। মিনার মা অরিনের কথা বুঝতে পারে। সে মেয়েকে ঘরে নিয়ে যায়। তারা ঘরে যেতে মিনার বাবাও চিন্তিত হয়ে পড়ে। এটা দেখে অরিন বলে, চিন্তা করবেন না আঙ্কেল, সব ভালোই হবে। রায়ানের সঙ্গে মিনার একটা সুন্দর সংসার হবে। মানে? মিনার বাবা অবাক হয়ে যায়। অরিন তার চোখে চোখ রেখে আশ্বাস দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। আর আঙ্কেল মনে কোনো দ্বিধা রাখবেন না। আমরা যতই বলি, চাইলেই তো সমাজকে অস্বীকার করতে পারি না। সবচেয়ে বড় কথা, মিনা রায়ানকে ভালোবাসে। দ্বিতীয়বার এই ধাক্কা নিতে পারবে না, তাই ওদের এক হওয়া জরুরি। তবে হ্যাঁ, তার আগে রায়ানকে বোঝাতে হবে অর্ধাঙ্গিনী ঠিক কি, তার জন্য নিজের মধ্যে কি কি পরিবর্তন নিয়ে আসতে হয়। শুধুমাত্র স্ত্রীর দায়িত্ব নয়, স্বামীর মন মতো হওয়া একজন স্বামীরও এটা দায়িত্ব। তবে মনে হয় না ওই পরিবারে মিনা টিকতে পারবে না। তাই রায়ানকে নিজের পরিবার এবং মিনা দুটো দিক ব্যালেন্স করা শিখতে হবে। আলাদাভাবে দুটো পরিবারই তার সমস্ত দায়িত্ব পালন করতে হবে। এটা সে পারবে কিনা এটা নিশ্চিত না হয়ে আমি মিনাকে অতল গহ্বরে ফেলে দিব না আঙ্কেল। চিন্তা করবেন না, রায়ান মিনার জন্য যোগ্য না হলে আমি মিনাকে অবশ্যই এই কঠিন পৃথিবীতে অপাত্রে ভালোবাসা বিলিয়ে দেওয়া থেকে দূরে রাখব। মিনার বাবা কৃতজ্ঞতার হাসি দেয়। এই মেয়েটার ওপর তাদের অনেক ঋণ জমে গেছে। বিনা স্বার্থে কেউ কারো এতটা ভালো চায়? এই মেয়েটা চায়। মিনার বাবা অরিনকে এজন্যই অনেক বেশি পছন্দ করে। সেদিন রাতটা কোনো মতে কেটে যায়। দুই পরিবারের কারোরই মন মেজাজ ভালো নেই। সবচেয়ে খারাপ যারা রয়েছে তারা হলো রায়ান এবং মিনা। রায়ান সারা রাত জেগেই কাটায়। তার বুকের ভেতর তোলপাড় হচ্ছে। সেই মুহূর্তে তাকে অরিন ফোন দেয়। অরিনের ফোন পেয়ে রায়ান অবাক হয়, সেই সাথে খুশিও। তৎক্ষণাৎ ফোন ধরে বলে, হ্যাঁ বলেন। আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই। দেখা করতে পারবেন? অরিনের প্রশ্নে জবাব দেওয়ার আগে রায়ানের মা তার ঘরে এসে ওই মেয়েকে ডিভোর্স দেওয়ার কথা তোলে। তার বাবার সাথে যেতে বলে। সেটা অরিন শুনতে পায়। হেসেই বলে, ডিভোর্সি মেয়েরা ব্যা হলে ডিভোর্সি ছেলেরা কি বলেন তো রায়ান সাহেব? এই সমাজে শুধু মেয়েদের ডিভোর্স হয় নাকি? রায়ান কথাটা জবাব দেয় না। সে অরিনের কথার ভাবার্থ বেশ বুঝেছে। তবুও জবাব না দিয়ে দেখা করার সময় জানিয়ে দিয়ে ফোন রাখে। রায়ান জানে মিনার সাথে দেখা করার সুযোগটা অরিনই করে দিতে পারে। 2 বছরে মিনার সাথে সম্পর্ক থাকার সুবাদে সে অরিন এবং মিনার সম্পর্কের গভীরতাও বেশ জানে। মিনার বাড়ি যাবার আগে অরিনের সাথে কথা বলে নেওয়াটা ভালো হবে বলেই রায়ানের ধারণা। তাই আগে তার সাথে দেখা করার সিদ্ধান্তই নিল। অরিন এবং রায়ান মুখোমুখি চেয়ারে বসে আছে। দুজনের মাঝে নীরবতা কাজ করছে। নীরবতা ভেঙে রায়ান বলে, আমি মিনার সঙ্গে দেখা করতে চাই। একবার দেখা করার ব্যবস্থা করে দিবেন প্লিজ? শুধু মিনার সঙ্গে? অরিনের প্রশ্নটি শুনে রায়ান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তবুও নিজেকে সামলে বলে, আমি এখন ওদের বাসায় যেতাম। পরক্ষণে আপনি ফোন দিলে মনে হলো একবার আপনার সাথে কথা বলে মিনার সাথে দেখা করে নিই। আগে তার সাথে দেখা করা জরুরি। আচ্ছা, অথচ আপনার উচিত ছিল আমার সঙ্গে দেখা না করে সোজা মিনার বাড়ি গিয়ে উপস্থিত হওয়া। প্রথমে তার পরিবার এবং তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাদের বোঝানো যে আপনি একজন স্বামী হিসাবে পারফেক্ট। কিন্তু আপনি সেটা করেননি, কারণ আপনি আপনার পরিবারের ভয়টা কাটাতে পারছেন না। এই সাহস নিয়ে আবার সত্যি গোপন করে বিয়ে করলেন। আশ্বাস দিলেন সব সামলে নিবেন। অরিনের এসব কথায় রায়ান বিরক্ত হয়, তবে সেটা সে বুঝতে দেয় না। কারণ সে জানে মিনার সঙ্গে দেখা করতে একমাত্র অরিনই পারে। মিনার পরিবার তাকে দেখলে রিয়াক্ট করতে পারে, কখনই আলাদা কথা বলার সুযোগ দিবে না। যেটার জন্য অরিনের সাহায্য লাগবে। রায়ানের এই মনের ভাব অরিনও বুঝতে পারে। সে ম্লান হেসে বলে, আপনি তার স্বামী। তার সঙ্গে দেখা করতে আপনার আমার মতো একটা বেয়াদব মেয়ের সাহায্য লাগবে। বিষয়টা খুব হাস্যকর নয়? আপনি আসলে বুঝতে পারছেন না।
রায়ানকে মাঝপথে থামিয়ে দেয় অরিন। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে অরিন বলে, আমি আপনাকে কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনুন। অরিনের এই কথায় রায়ান মাথা নাড়ায়। সে আর বাক্য ব্যয় করে না। অরিন শান্ত গলায় বলে, এটা বিয়ে রায়ান, এটা ছেলে খেলা নয়। বিয়ের বন্ধন এই জগতের সবচেয়ে পবিত্র বন্ধন। এই বন্ধন ভাঙা যতটা সহজ, সারা জীবন ধরে রাখা ততটাই কঠিন। তবে হ্যাঁ, স্বামী এবং স্ত্রী যদি একে অপরের পাশে থাকে তাহলে সব সম্ভব। এই জন্য আপনাকে আগে স্বামী হতে হবে। একজন স্বামী হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য বুঝতে হবে। একটু থেমে অরিন কিছুটা সময় নিয়ে বলে, স্ত্রী শব্দটা দ্বারা যেটা বোঝায়, আমাদের দেশের প্রায় ঘরে তার কিছুই দেখা যায় না। সবখানে শুধু স্ত্রীকে একটা অবহেলা এবং কাজের মানুষ হিসেবে দেখা হয়। হ্যাঁ, সংসারটা যেহেতু তার, তাই ঘরের কাজটাও তার। কিন্তু ঘরের কাজটা তাকে বুঝিয়ে দেওয়ার আগে অবশ্যই সংসারটা যে তার সেটা তাকে অনুভব করাতে হবে। কিন্তু আমাদের দেশে এমন কোনো অনুভব জন্মানোর সুযোগই দেওয়া হয় না। একজন স্বামীর দায়িত্ব শুধু খাওয়া পড়া দেওয়া আর সময় হলে স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া নয়। একজন স্ত্রীর যেমন অজস্র দায়িত্ব রয়েছে, তেমন স্বামীরও রয়েছে। এজন্য আমি আপনাকে বলবো, মিনার কাছে যাওয়ার আগে আপনি আপনার ধর্ম স্ত্রী সম্পর্ক কি বলে, আপনার দায়িত্বটা স্বামী হিসাবে কতটা বলে, সেটা জেনে নিন। অতঃপর নিজের বিবেক দিয়ে ভাবুন, আপনার আগে মিনার সাথে দেখা করা উচিত নাকি অন্য কিছু। এটা একবার ভাবুন। তারপর দেখবেন মিনার সাথে দেখা করতে আপনার আমার সাহায্যের প্রয়োজন হবে না। এটা আমার বিশ্বাস। অরিনের কথার ভাবার্থ বুঝে রায়ান তার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকায়। অর্থাৎ এতক্ষণ তার মুখে যে বিরক্তি ফুটে উঠেছে সেটা বিলীন হয়ে গেছে। এটা দেখে অরিন মুচকি হাসি দেয়। অতঃপর আবার বলে, এখন আপনি যে মিনার সঙ্গে থাকতে চাচ্ছেন, তাকে যে ঘরে তুলতে চাচ্ছেন, তাই এখানে আপনার পরিবার বাধা হয়ে দাঁড়াবে না? আমার যতদূর মনে হয় দাঁড়াবে। আপনি তাদের বাধা পেরিয়ে আপনার স্ত্রীকে ঘরে তুলতে পারবেন। আর যদি পারেনও, তাহলে তাকে কতটা সুখের জীবন দিতে পারবেন। আপনার মা বাবা এবং বোনের যা আচরণ দেখলাম, তাতে তারা মনের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র বিয়ের দায়ে যদি মেনেও নেয়, তবু ওই ঘরে মিনার জীবন শান্তির হবে না। দেখুন, আমার পরিবার অমন নয়। আসলে মিথ্যা বলা হয়েছিল তাই তারা রেগে গিয়েছিল। রায়ান এই কথাটি বলায় অরিন অবাক হলো না, কারণ সে জানতো রায়ান এটাই বলবে। তাই নিজেকে সামলে শান্ত গলায় বলে, এই পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছেই তার পরিবার সেরা, কিন্তু বাস্তবতা ভিন্ন। হ্যাঁ, আপনি একজন সন্তান, একজন ভাই, তাই তাদের কথা ভাববেন। এটা আপনার দায়িত্বের মাঝে পড়ে। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীকে কষ্ট দেওয়াটা কোনোভাবেই শোভনীয় নয়। এই একই কথা স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। তার ভালো স্বামী হতে গিয়ে পরিবারের কষ্টের কারণ হওয়া উচিত নয়। আমি এই কষ্ট দ্বারা দায়িত্বকে বুঝিয়েছি, দায়িত্ব পালনের অক্ষমতা। এটা দ্বারা আবার এটা নয় যে বাবা মা কষ্ট পাবে তাই বউ ঘরে তুলব না। ভুল ভাববেন না যেন। রায়ান মাথা নাড়ায়, যার অর্থ সে অরিনের কথা বুঝতে পেরেছে। অরিন খুশি হয়। সে একটু সময় নিয়ে আবার বলে, একটা কথা বলি, প্রতিটি মেয়ে বিয়ের আগে স্বপ্ন দেখে তার শ্বশুর বাড়ির সবার সঙ্গে মিলেমিশে কাটাবে। কিন্তু হয় না। আসলে যে মানুষটা কাছে থাকে না, তার দোষটা বেশিই হয়। কিন্তু দূরে থাকলে দোষ হয় না। তখন একটাই দোষ, দূরে থাকে। আর কাছে থাকলে হাজার হাজার দোষ। আমার ব্যক্তিগতভাবে মনে হয় দূরে থাকা উচিত নয়। সবার একসাথে মানিয়ে নিয়ে কাটানো উচিত। একসাথে থাকলে দোষ হবে, সাথে ভালোবাসাটাও চোখে পড়বে। তবে আপনার পরিবারের যে অবস্থা, তাতে এবার আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি মিনাকে নিলে অবশ্যই আলাদা একটা সংসার দিন। এটা না পারলে একসাথে থাকলে অবশ্যই এটা নজরে রাখবেন যে আপনার পরিবার তাকে কষ্ট না দেয়। আমি আপনার কথা বুঝতে পারছি। রায়ানের মুখে এই কথা শুনে অরিন মাথা নাড়িয়ে বলে, এতটুকুই বলার ছিল। একজন স্বামীর কি কি করা উচিত সেসব সম্পর্কে জ্ঞান অর্জন করে আপনি নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিন। একজন যোগ্য ব্যক্তি কখনো অন্যের আশায় বসে থাকে না। আর আমি বিশ্বাস করি, আপনি সঠিকভাবে সবটা জেনে শুনে বুঝে সামনে এগিয়ে আসলে মিনা একজন ভালো স্বামী পাবে। সে যে ভরসায় আপনার হাত ধরেছিল,
সেই ভরসার মান থাকবে। বুঝতে পেরেছি। রায়ান এটা বলতে অরিন তাকে বিদায় জানিয়ে উঠে দাঁড়ায়। অরিন চলে যেতে নিলে রায়ান বলে, আপনি মানুষ হিসাবে খুব ভালো। অরিন রায়ানের দিকে তাকিয়ে ম্লান হাসে। অতঃপর গতকালের থাপ্পড়ের জন্য ক্ষমা চেয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সেই মুহূর্তে আবার পিছনে ঘুরে পাশের টেবিলে চলে যায়। সেখানে বসে থাকা ছেলেটির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ছেলেটা মুহূর্তে হতচকিয়ে যায়। রায়ানও সেখানে চলে আসে। অরিন খুবই রাগ নিয়ে বলে, কারো অনুমতি ব্যতীত ছবি তোলা অন্যায়। আর হ্যাঁ, অন্যের কথা লুকিয়ে শোনা খারাপ অভ্যাস। অভ্যাসটা পরিবর্তন করুন। এটা বলে অরিন ফোন থেকে ছবিটা ডিলিট দিয়ে ছেলেটির হাতে ধরিয়ে দেয়। ছেলেটা শান্ত গলায় বলে, সরি। ইতিমধ্যে রায়ান বলে ওঠে, ভুল বুঝবেন না, সে আমার বন্ধু, আমার সাথে এসেছে। আপনি যাতে আমার সাথে কথা বলতে দ্বিধাবোধ না করেন তাই ও এখানে বসেছিল। এটা শুনে অরিন একবার রায়ান আর একবার তার বন্ধুর দিকে তাকায়। রায়ানের বন্ধুটি মুখে এক মিষ্টি হাসি ফুটিয়ে তার দিকে তাকিয়ে আছে। নিচ থেকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি তন্ময় শিকদার। অরিন কোনো আগ্রহ না দেখিয়ে চলে যায়। তবে যাবার আগে আরো একবার ছবি তোলাটা ভুল সেটা জানিয়ে যায়। অরিন চলে যেতে তন্ময় রায়ানকে উদ্দেশ্য করে বলে, মেয়েটা তেজ আছে, সেই সাথে কথায় জোর। তবে তোর মতলব ঠিক লাগছে না, ও পথে পা বাড়াস না। রায়ানের কথা বুঝতে না পেরে তন্ময় তার দিকে তাকায়। গতকাল রাতে তন্ময় রায়ানের ঘরে উপস্থিত ছিল। তখন অরিনকে দেখে এবং তার কথা শুনে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই এখানে এসেছে যে এটা রায়ান বুঝতে পারে। সে সেটাই বোঝাতে চেয়েছে। তাই রায়ান তন্ময়কে সহজ করে দিয়ে বলে, অরিন বিয়ে করবে না। তার জীবনে মারাত্মক একটা অতীত রয়েছে। যদিও জানি না পুরোপুরি বিষয়টা, তবে মিনা মাঝে মাঝে বলতো অনুতপ্ত ফিল করত। অনুতপ্ত? তন্ময় অবাক হয়ে প্রশ্ন করে। রায়ান মাথা নাড়ায়। অতঃপর বলে, এই মেয়েটা গতকাল আমাকে থাপ্পড় মারার সময় আমার রাগ এবং অপমান বোধ হলো। পরবর্তীতে সেটা চলে গিয়েছিল। কেন জানিস? শুধুমাত্র এই একটি কারণে। এই মেয়েটা আমার সাথে যা ব্যবহার করেছে সবটাই মিনার জন্য ছিল। মিনা তার খুব ভালো বন্ধু বলেই তার বিপদে ছুটে এসেছে। মিনার জীবনটা সুন্দর হোক সেটাই তার চাওয়া। অথচ এই মেয়েটার বিপদের দিনে মিনাও তার পাশে থাকেনি। আমি যদিও সব জানি না, তবে এতটুকু জানি, ওই ঘটনার পর তাদের বন্ধুত্ব শেষ হয়ে গিয়েছিল। তার মাঝে মিনার বিয়ে হয়। অতঃপর অত্যাচারিত হয়ে যখন বাড়ি আসে, তখন অরিনি সব ভুলে গিয়ে মিনার পাশে এসে দাঁড়িয়েছিল। সেসব কথা বলে মিনা খুব কাঁদত। তার লজ্জা হতো যে মানুষটার পাশে সে ছিল না, সেই মানুষটা তার পাশে রয়েছে, এভাবে তার ভালো চাচ্ছে। একটু থেমে রায়ান আবার বলে, আগে বিরক্ত হতাম মিনা যখন আমাদের মাঝে সব কথা অরিনের সঙ্গে শেয়ার করত, সমস্যা সমাধানে তাকে ডাকতো। তবে পরে যখন মিনা এটা বলল, তখন আমার মনে হয়েছিল এমন মানুষকেই তো সব বলা যায়। অরিন মানুষ হিসেবে সত্যিই খুব ভালো, তাই তো আজও নিঃস্বার্থভাবে মিনার ভালো চাচ্ছে। মিনা নিজেই বলতো অরিনের জায়গায় সে থাকলে জীবনে ফিরেও তাকাতো না, কিন্তু অরিন সেটা করেনি। যাই হোক, মানুষটা চমৎকার হলো, তোর পছন্দ করে লাভ নাই। ওই মেয়ে বিয়ে করবে না তোকে। ধুর শালা, এত নেগেটিভ ভাবছিস কেন? এটা বলে তন্ময় রায়ানকে মৃদু আঘাত করে। রায়ান তার দিকে অদ্ভুত চোখে তাকায়। সে জানে সত্যি এটা সম্ভব নয়। সে যে অরিনের ওই ঘটনা সম্পর্কে জানে না তা নয়, সে বেশ জানে, কিন্তু ইচ্ছে করে বলছে না। কারণ তার মনে হচ্ছে এটা বলা ঠিক হবে না। সবচেয়ে বড় কথা, সে ভাবছে অরিনের অতীত নিয়ে বললে অরিন রাগ করে হয়তো
মিনার সাথে তার মিল করানোর জন্য যতটা সাহায্য করত তাও করবে না। অর্থাৎ এখানেও সে নিজের কথাই ভাবছে। অরেন বাসায় ফিরে মিনাদের ফ্ল্যাটে যাওয়ার জন্য পা বাড়াতে তার মা তাকে থামায়। কিছুটা রাগ নিয়ে বলে, অফিস বন্ধ দিয়ে ওই মেয়ের ফালতু ঝামেলায় জড়াচ্ছিস কেন? তোকে কে বলেছে এসবে জড়াতে? অরেন কোনো জবাব দেয় না, শুধু শান্ত চোখে মায়ের দিকে তাকায়। তার মা আবারও কঠিন গলায় বলে, তুই এখন ও ঘরে যাবি না, এখানেই থাকবি। মিনার মনের অবস্থা ভালো না মা, আমার এখন তার পাশে থাকা জরুরি। অরেন কথাটি বলতে তার মা কিছুটা উচ্চ শব্দে বলে, কিসের পাশে থাকা? এই মেয়ে বারবার অঘটন ঘটাবে আর তুই তার পাশে থাকবি? কিসের এত দায় তোর? নিজের জীবনের সবকিছু বাদ দিয়ে এই মেয়ের জন্য এত ভাবতে কে বলেছে তোকে? ও আমার বন্ধু মা, ওর পাশে থাকা আমার দায়িত্ব। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আমাদের দুজনের মাঝে যে গভীর বন্ধুত্ব রয়েছে সেটা আমাদের একে অপরের পাশে থাকা দায়বদ্ধতার কথা জানায়। একে অপরের? ওই মেয়ে তোর পাশে কখনো ছিল? তোর বিপদে তো ওর মুখটা দেখা যায়নি। উল্টো আমি যখন তোর নীরবতা মেনে নিতে পারছিলাম না তখন তাকে ডাকতে গিয়েছিলাম। একই বয়সে বন্ধুটা কথা বললে হয়তো তুই কথা বলবি এই আশায়, কিন্তু সে আসেনি। আর তুই এই যে বিপদেই পড়ুক না কেন অমনি ছুটে যাস। মা আরো কিছু বলতে চাইছিল, অরিন থামিয়ে দেয়। অতঃপর বলে, এই নিয়ে আমরা আগেরবার কথা বলেছি। কতবার এক বিষয় পরিষ্কার করব মা? সে ভুল করেছে বলে তো আমি একই ভুল করতে পারি না। তাছাড়া তাছাড়া মা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। অরিন শান্ত গলায় বলে, কেউ যদি তোমার দুঃখে হাসে তবে তোমার উচিত তার দুঃখে দুঃখ পাওয়া, তার পাশে এমন ভাবে থাকা যাতে তার পূর্বের হাসির জন্য বারবার অনুশোচনা হয়। কারণ এই দুনিয়া অনুশোচনার চেয়ে বড় শাস্তি হতে পারে না। যদিও আমি চাই না মিনে কষ্টে থাক, তবে অতীত মনে পড়লে কোথাও গিয়ে মনে হয় তার বোঝা উচিত সে ভুল করেছিল। যাই হোক, এসবের হিসাব বাদ দাও মা। অন্যের কষ্টে কষ্ট পাওয়া উচিত, আনন্দ নয়। এটাই তো মানবিকতার ধর্ম। তুমি তো জানো অন্যের কষ্টে আনন্দ পেলে সেই কষ্ট থাকা মানুষটার অনুভূতি কেমন হয়। সেই পরিস্থিতিতে তো ছিলে একটা সময়। অরিনের কথা শুনে মা চুপ করে যায়। অতীতের কিছু ভয়াবহ স্মৃতি মনে পড়ে যায়। মেয়েকে নিয়ে কতটা কষ্ট ছিল সে। সদ্য স্বামীহারা, মেয়ে কলঙ্কিনী, সব মিলিয়ে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মেয়েকে সামলাবে নাকি নিজেকে, সেই মুহূর্তে কেউ পাশে থাকিনি, কেউ না। আজ যে মেয়েটার জন্য তার মেয়ে এত করছে, সেদিন সেই মেয়েটাও বলেছিল, মা আমাকে ওর সাথে মিশতে বারণ করেছে, ও এখন খারাপ হয়ে গেছে, ওর সাথে মিশলে আমাকেও সবাই খারাপ বলবে। সেদিন অরিন অনেক বড় আঘাত পেয়েছিল। ছোট থেকে জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু হিসাবে সে মিনাকেই জানত। মেয়ের সেদিনের অবস্থা ভেবেই বারবার মিনার বিপদে অরিনের ছুটে যাওয়া তার মায়ের পছন্দ হয় না, একদমই নয়। একদিন অরিনের পাশে যারা দাঁড়ায়নি, সে অরিনই প্রথমবার যখন মিনা অত্যাচারিত হয়ে ঘরে ফেরে, তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায়, তখন পাড়া প্রতিবেশী তাকে দেখে উপহাস করে বলতো, মেয়েটার ধৈর্য কম, স্বামীর ভাত খেতে পারল না। ডিভোর্সি শব্দটাকে গালি হিসাবে উপস্থাপন করত। সেই সময় অরিন মিনার হাতটা শক্ত করে ধরে সবাইকে বলতো, ডিভোর্স হওয়া খারাপ নয়, সারা জীবন অত্যাচারিত হয়ে ধুকে ধুকে মরার চেয়ে ডিভোর্স নেওয়া শত গুণ ভালো। আপনাদের সমস্যা হলো আপনারা মানুষের ভালোটা গ্রহণ করতে পারেন না, তাই ভালোটাকে খারাপভাবে উপস্থাপন করেন। এটা আপনাদের সমস্যা। অথবা বলা যায় আপনারা ঘরের মধ্যে হয়তো সুখী নন, আশেপাশের শব্দ আপনাদের মতোই নিকৃষ্ট মানুষ। তাদের কথার ভয়ে হয়তো ভালো পদক্ষেপ নিতে না পেরে যুগের পর যুগ ধরে সংসার করে যাচ্ছেন। তাই এখন অন্য এক মেয়ে ভালো আছে সেটা সহ্য হচ্ছে না। এটা আপনাদের মানসিক সমস্যা। দয়া করে ডাক্তার দেখান, নয়তো চুপ থাকুন। লোকের কথার ভয়ে যে মিনা ঘর থেকে বের হওয়ার সাহস পেত না, সেই মেয়েটাকে সম্মানের সঙ্গে ঘরের বাহিরে নিয়ে এসেছে অরিন। অথচ তার পাশে কেউ ছিল না। আর এটা ভাবলেই অরিনের মায়ের কষ্ট হয়। অথবা বলা যায়, অন্য সব স্বার্থপর মানুষের মতো সেও একটু স্বার্থপর হয়ে
নিজের মেয়ের এই মহান হওয়াটা মেনে নিতে পারে না, তাই তো বাধা দেয়। তবে অরিন তাকে খুব ভালোভাবে বোঝায়। রায়ান বাড়ি ফিরে আসলে তার বাবা তাকে মিনাকে ছাড়ার কথা বলে। রায়ান তার বাবার সামনে ভয়ে কথা বলতে পারে না, তবুও মিন মিন গলায় বলে, আমি ডিভোর্স দিব না, আমি মিনাকে ভালোবাসি। তাছাড়া যে অপরাধে মিনার সঙ্গে ডিভোর্স নিব, মিনাকে ডিভোর্স দিলে তো সেই একই অপরাধে আমিও অভিযুক্ত হব, আমিও তো ডিভোর্সি হয়ে যাব। তখন এটা সমস্যা হবে না? না, হবে না। ছেলে মানুষের আবার প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে কি? তুই কি মেয়ে যে তোর গায়ে দাগ লাগবে? যত সব। কথাটা খুবই রাগ নিয়ে বলে রায়ানের বাবা। রায়ান তাকে বোঝাতে চায় সে এটা চায় না, মিনা তার স্ত্রী, সামান্য কারণে সে তাকে ছাড়বে না। তাছাড়া ছাড়াছাড়ি হলে তাদের পরিবারেরও মানসম্মান যাবে। তবে তার পরিবার এটা বুঝতে চায় না। রায়ানও তাদের মুখের ওপর কিছু বলতে পারে না আর। তবে তন্ময় বলে সে তাদের প্রথমে বোঝাতেই চায়, কিন্তু যখন দেখে সে ব্যর্থ হয়েছে, তখন সে কিছুটা কঠিন গলায় বলে, আপনাদের চিন্তাধারা খুবই নিম্নমানের। এই পরিবার থেকে মুক্ত হলে তো ওই মেয়েটা বেঁচে যাবে। রায়ানকে মুক্ত করতে যে পদক্ষেপ নিচ্ছেন সেটা ওই মেয়ের জন্য ভালো, কারণ আপনাদের পরিবারের সঙ্গে তার যায় না। তন্ময়ের মুখে এমন শুনে রায়ানের বাবা এতটাই রেগে যায় যে সে বলে, তুমি বাহিরের ছেলে হয়ে আমাদের পারিবারিক বিষয় এত নাক গলাচ্ছ কেন? তোমাকে অধিকার কে দিয়েছে? বের হও। তন্ময় আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তারা সুযোগ না দিয়ে তন্ময়কে বের করে দেয়। রায়ান এখানে এটা করতেও তাদের থামাতে পারে না। সে অবাক হয়ে শুধু নিজের পরিবারকে দেখে যায়। এক পর্যায়ে তার অরিনের বলা কথাটি মনে পড়ে, আপনার পরিবারে গিয়ে মিনা ভালো থাকবে না। একসাথে থাকলে তার জীবনে সব শান্তি নষ্ট হয়ে যাবে, এটাই হবে। রায়ান এসব ভাবতে ভাবতে ঘরে এসে বসে। সেখানে এসেও শান্তি নেই। তার মা এবং বড় আপু এসে তাকে বোঝাতে থাকে। তার বড় আপু তো বলে, মেয়েটাকে আমরা মানতাম যদি কাল তারা আমাদের পায়ে পড়ে ক্ষমা চাইতো। তারা ক্ষমা না চেয়ে উল্টো তেজ দেখিয়ে চলে গেছে। এই মেয়ের যে তেজ, তাতে তোর সংসারে শান্তি হবে না। এই মেয়ের সাথে সংসার জীবন খুব খারাপ যাবে। আমরা তোর খারাপ চাই না বলে এই মেয়ের সঙ্গে ছাড়াছাড়ি করতে চাই। আপু বলা শেষে তার মা বলে, তুই মেয়েকে ছাড়, তারপর দেখি এই মেয়ে 14 গোষ্ঠী কিভাবে তেজ দেখায়। 2বার ডিভোর্সের ট্যাগ নিয়ে এই মেয়ের ভালো জীবন কিভাবে দেয়। রায়ান অবাক হয়ে তাদের দিকে তাকায়। তাদের সমস্যা এটা যে মিনা কাল চলে গেছে। মিনার পরিবার তার পরিবারের হাতে পায়ে না ধরে তাকে নিয়ে চলে গেছে, এটাই সমস্যা। এটা তাদের ইগোতে লেগেছে, তাই তারা চায় মিনার গায়ে আবার একটা দাগ লাগাতে। এটা দিয়ে তারা তাদের মনকে তৃপ্ত করতে চায়। এটা বুঝে উঠতে রায়ান হতবাক হয়ে যায়। আমি এখন কি করব? মিনা কান্নারত অবস্থায় অরিনকে জড়িয়ে ধরে কথাটি বলে। অরিন শান্ত গলায় বলে, তুই কি ছোট? তুই বুঝিস না এখন তোর কি করা উচিত? তুই ঠিক কি করবি এটা বলে দিতে হবে কেন? মিনা অরিনের কথা শুনে আরো কেঁদে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, আমি বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। আমি তো রায়ানকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সে আমার সবটা জেনে আমাকে গ্রহণ করেছে, এটাই আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল। ভালোবাসা ভালো, তবে অন্ধভাবে ভালোবাসা ভালো নয়। যে ভালোবাসায় ঠিক বেঠিক ভুলে যাওয়া হয়, সেই ভালোবাসা কোনোভাবেই কাম্য নয়। তাই তোর এখন ভালোবাসার নজর নয়, বরং বিবেক দিয়ে ভাবতে হবে। রায়ানকে তুই তোর জীবনে প্রবেশ করাবি, তবে সেটা শুধুমাত্র ভালোবাসার টানে নয়, বরং তার মধ্যে সেই গুণাবলী আছে কিনা
যেটা দ্বারা সে একজন স্ত্রীকে পুরোপুরি মর্যাদা দিতে পারবে এবং স্ত্রীর যোগ্য স্বামী হতে পারবে, সেটা নিশ্চিত হয়েই গ্রহণ করবি। এটা না করলে পস্তাবি মিনা। আমি তোর খারাপ নয়, ভালো চেয়ে বলছি। আমি চাইবো তুই একটু ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নে। এটা বলে অরিন মিনার মাথাটা তার বুকে চেপে ধরে। সে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সেই মুহূর্তে মিনাদের ঘরের কলিং বেল বেজে ওঠে। মিনার মা উঠে গিয়ে দরজা খুলে সামনে রায়ানকে দেখে অবাক হয়ে যায়। পিছনে ঘুরে মিনার দিকে তাকায়। রায়ান বসার ঘরে বসে আছে। মিনার বাবা মামা তাকে চলে যেতে বলছে। তারা তাদের মেয়ে রায়ানের কাছে দিবে না। পাশে মিনাকে ধরে দাঁড়িয়ে আছে অরিন। মিনার মা এবং মামিও রয়েছে। রায়ান সবার উদ্দেশ্যে নরম গলায় বলে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি মানছি যা হয়েছে ভুল হয়েছে। এখানে দোষ আমারও। তাই বলে আপনারা আমাদের আলাদা করার সিদ্ধান্ত নিবেন না। এটা খুব বড় ভুল হবে। এটাই মনে হয় আমার। তাই? তা তোমার পরিবারের কি মতামত? তারা কোথায়? মিনার বাবা এই প্রশ্নগুলো করতে রায়ান বলে, মিনা আমার স্ত্রী। তার স্বামী এসেছে। এটাই যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। সেদিনও তুমি বলেছিলে তুমি সবটা জানো। বিয়ে তুমি করছো, পরিবার নয়। তাই কোনো সমস্যা হবে না। তোমার কথা বিশ্বাস করে আমরাও সবটা মেনে নিয়েছি। দিন শেষে কি হলো? মিনার বাবার এই প্রশ্নে রায়ান লজ্জিত হয়। সে মাথা নত করে বসে থাকে। এটা দেখে মিনার মামা বলে, অথচ মেয়েটার হাতের মেহেদির রং ফুটে উঠতে উঠতে তাকে ঘর ছাড়া হতে হলো। এক ঘর লোকের মাঝে তাকে অপদস্থ হতে হলো। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছ। সেদিন যদি মুখ দিয়ে বিন্দু পরিমাণ শব্দ উচ্চারণ করতে, তাহলে মেনে নিতাম তোমাকে ভরসা করে মেয়েটার হাত তুলে দিয়ে ভুল করিনি। মিনার বাবা কথাটি শেষ করলে রায়ান অনুতপ্ত হয়ে বলে, সবটা আমার ভুল বাবা। আমি সত্যি অপদার্থ। আমার পরিবারের সামনে কিছু বলতে পারিনি। আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে ভুল শুধরানোর একটা সুযোগ অন্তত দিন। এটা শুনে অরিন খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, এখন নিয়ে যেতে এসেছেন যে, তা কোথায় নিবেন? আপনাদের বাড়িতে? হ্যাঁ, আপাতত আমি বাড়িতেই যেতে চাই। ওটা শুধু আমার একার বাড়ি নয়, মিনারও। আর হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমার বাড়িতে মিনার যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমি নিশ্চিত করব। এটা শুনে অরিন ম্লান হাসে। এই পর্যায়ে মিনার বাবা উত্তেজিত হয়ে বলে, তুমি তোমার ঘরে নিয়ে তুলবে, অথচ তোমার পরিবার জানে না। এর মানে কি? তোমার কাছে মেয়েটাকে দেই আর তোমার পরিবার তাকে মেরে ফেলুক? না বাবা, এমন কিছু হবে না। রায়ানের কথা শুনতে চায় না মিনার বাবা এবং মামা। তাদের কথা হলো, ওই বাড়িতে যদি মিনা যায় তবে অবশ্যই বড়দের এসে নিতে হবে। সেই সাথে তাদের কথা দিতে হবে, ওই বাড়িতে মিনার বিন্দু পরিমাণ অসম্মান হবে না। রায়ান তাদের বোঝানোর চেষ্টা করে। মিনার মা কিছুটা নরম গলায় বলে, জামাই যখন বলছে সবটা সামলে নিবে, তাহলে বাধা দিচ্ছ কেন? জামাই মেয়ের পাশে থাকলেই মেয়েটা সব সামলাতে পারবে। এদিকে রায়ানের পরিবার জানতে পারে যে সে মিনাদের বাড়ি এসেছে। এটা শুনে রায়ানের বাবা চাচারা রেগে মেগে বাড়ি যেতে চায়। তখন কিছু বুঝদার মানুষ আটকায়। একজন বলে, বিয়ে ভাঙা তো সবকিছুর সমাধান না। বিয়েটা যেহেতু হয়ে গেছে সেহেতু সবটা মেনে নেওয়াই ভালো। নয়তো এটা নিয়ে কোর্ট কাচারি কিংবা সালিশ বসলে বিচারা আপনাদের সম্মান নিয়েও তুলোধনা হবে। যতই বলেন ছেলে পক্ষের সম্মান যায় না, এটা আদৌ কিন্তু সত্য নয়। হ্যাঁ, বিয়েটা যেহেতু হয়ে গেছে সেহেতু সংসারটা করুক। আপনারা দেখেন মেয়েটা কেমন, তারপর ঠিক মনে না হলে ব্যবস্থা নিবেন। কয়েকজনের কথায় রায়ানের বাবা কিছুটা শান্ত হয়। সে বুঝতে পারে তাকে কি করতে হবে। অতঃপর সে রায়ানকে ফোন দেয়। রায়ান মিনার পরিবারকে বোঝাতে ব্যস্ত। সেই সময় ফোন পেয়ে কেটে দেয়। পরপর কয়েকবার দেওয়ায় রায়ান বাধ্য হয়ে ফোন ধরে। ফোনের এপাশে তার বাবা বলে, শুনলাম মেয়েটাকে নিয়ে আসতে গেছো। বাহ, ভালোই উন্নতি করেছো। বাবার উপর দিয়ে চলছো। বাবা আসলে,
রায়ানকে কথা শেষ করতে না দিয়ে তার বাবা বলে, আচ্ছা নিয়ে আসো। আমরাও ভেবে দেখলাম বিয়েটা যেহেতু সবে হলো, এটা এখন ভাঙার দরকার নাই। তার মানে তোমরা সবাই মিনাকে মেনে নিচ্ছ? রায়ান খুশি হয়ে জিজ্ঞেস করে। তার বাবা সম্মতি জানায়। সেই সাথে বলে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে। বিয়ের দিন রাতে তোমার বউ এবং তার পরিবার যে বেয়াদবি করেছে, সেজন্য আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা ক্ষমা চাইলে আমরা তাদের মেয়েকে ঘরে তুলব। আর হ্যাঁ, বিশেষভাবে তোমার বউয়ের ওই বেয়াদব বান্ধবীকে ক্ষমা চাইতে হবে। এটা বলে রায়ানের বাবা মুখের ওপর ফোন কেটে দেয়। রায়ান খুশি হয়ে বলে, আমার পরিবার মিনাকে মেনে নিয়েছে। তারা একই রকম ভুল আর করবে না। বাবা, আপনার তো সমস্যা ছিল আমার গুরুজনরা না আসা নিয়ে। সেই সমস্যা এখন আর থাকবে না। তারা আজ আসবে। সত্যি? মিনার বাবা কিছুটা সন্দেহ নিয়ে তাকায়। রায়ান মাথা নাড়ায়। অতঃপর বলে, তবে রাতের ঘটনার জন্য একটু আমার পরিবারের কাছে মাফ চাইতে হবে। এটাই বলেছে বাবা। শুধু মাফ চাইলেই সব ঠিক হয়ে যাবে? এটা শুনে অরিন সহ সবাই অবাক হয়ে তাকায়। বিশেষভাবে যখন রায়ান বলল অরিনকেও ক্ষমা চাইতে হবে, তখন সে প্রচন্ড রেগে গেল। সে রাগান্বিত গলায় বলে, আমরা কেন ক্ষমা চাইব? দোষটা তো আমাদের নয়। আপনার পরিবার খারাপ আচরণ করেছে, ক্ষমা তো তাদের চাওয়া উচিত। দেখুন, ছোট একটা ক্ষমা চাওয়ায় যদি সবটা সমাধান হয়, তাহলে ক্ষতি কিসের? রায়ানের এই কথায় মিনার মামি অসম্মতি জানায়। মিনার বাবাও দ্বিমত জানাতো। তবে মিনার মা বলে, আমরা তো চিরদিন থাকবো না। মেয়েটার এই বিয়ে ভেঙে গেলেও তো আর বিয়ে দেওয়া যাবে না। ওকে কার ভরসায় দুনিয়া রেখে যাবা? সামান্য মাফ চাওয়ায় সমাধান হলে ক্ষতি কই? আর যদি বলো আগের বিয়ে, তখন তো লোকটা খারাপ ছিল। এখানে তো জামাই বাবা খুব ভালো। ওরা দুজন দুজনকে ভালোবাসে। এখানে মিনা ভালো থাকবে। এভাবে মিনার মা সমাজ সম্মান সবকিছুর কথা তুলে ধরে বোঝালো, একটা সামান্য মাফ চাওয়া এবং কথা বলায় সব ঠিক হলে তবে কেন ঠিক করবে না? অকারণে বিয়ের দিন বিয়ে ভাঙা অপবাদটা কেন মাথায় নিবে? এসবে মিনার বাবাও কনভিন্স হয়ে যায়। তবে বাদ সাধে অরিন। সে কিছুটা রেগেই বলে, আপনারা জানেন আপনারা লোক সমাজের কথা ভেবে কত বড় ভুল করছেন। আজ যদি অন্যায় না করে আপনারা ক্ষমা চান, তবে সারা জীবন আপনাদের মাথা নত করেই থাকতে হবে। এরা আপনাদের নিচু চোখেই দেখবে। যুগ যুগ ধরে যে প্রথা চলে এসেছে, মেয়ের পরিবার মানে নিচু, অসম্মানের, সেটা চলে যাবে। মা, আমি জানি তুমি মিনার কথা খুব ভাবো। তুমি খুব ভালো মানুষ। তবে হ্যাঁ, এতটা তোমাকে ভাবতে হবে না। তুমি সমাজের বাহিরে থাকো, কিন্তু আমরা নই। আমাদের সব মেনেই চলতে হয়। মিনার মায়ের মুখে এই কথা শুনে অরিন থেমে যায়। একসময় তো মিনার মা বলেই দেয়, এটা পারিবারিক আলোচনা। অরিন এই কথা শুনে চলে যায়, কারণ এই কথার বিপরীতে মিনাও কিছু বলেনি। তাই সে ঘর থেকে বের হয়। অরিন বেরিয়ে গেলে মিনার পরিবার ক্ষমা চেয়ে সব ঠিক করার কথায় রাজি হয়। রায়ান এটা তার বাবাকে ফোন দিয়ে জানাতে গেলে মিনা তাকে বাধা দেয়। অতঃপর এতক্ষণে মিনা কথা বলে ওঠে। সে বলে, রায়ান, তুমি আমার স্বামী। হ্যাঁ, মানছি তুমি কারো সন্তানও। তাই বলে আমার সম্মানটা মাটির সাথে মিশিয়ে দিয়ে অন্যকে বড় করবে, এটা ঠিক না। আমি তোমার স্ত্রী, কোনো রাস্তার মেয়ে নই। রায়ান এটা শুনে মিনা চোখের দিকে তাকায়। মিনা নরম, তবে কিছুটা একরোখা কণ্ঠে বলে, তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়েছিলে ঘরের ঘরণী করার, আমাকে এত এত যত্নে রাখার। তবে আজ প্রথমে হাঁপিয়ে যাচ্ছ কেন? তোমার বাবা বলল অমনি আমার দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মাফ চাইতে বলছো? মানে 1 মিনিটে আমার অসম্মান তোমার কাছে সঠিক হয়ে গেল? এটা আমাকে অসম্মানিত করবে না? এটা কি স্বামীর দায়িত্ব? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু একবার ভেবে বলো তো, যা হয়েছে তাতে আমার কোনো দোষ আছে? ক্ষমা কার চাওয়া উচিত, আমার নাকি তোমার পরিবারের? আজ তুমি পারিবারিক ঝামেলার ভয়ে কিংবা যাই হোক, যে কোনো কিছুর জন্য আমার অসম্মান হলেও চুপ ছিলে। এখন সে অসম্মানের জন্য আবার আমাকে ক্ষমা চাইতে বলছো? কারণ এটা করলে সবাই সব মেনে নিবে, আমরা একসাথে থাকবো। একটা কথা ভেবে বলো তো,
এভাবে আমি সারা জীবন কাটাতে পারবো? তোমার পরিবারের সত্যি আমি একজন স্ত্রী বলতে যা বোঝায় সেটা হতে পারবো? দুদিন পর যখন আমার কাজের ভুল থেকে শুরু করে এটা সেটা নিয়ে আমাকে কথা শোনানো হবে, তখন তুমি পারবে আমার সম্মান বা দায়িত্ব পালনের জন্য হলেও আমার পাশে থাকতে? পারবে তো? নাকি তখনও দোষবিহীন মাফ চাওয়াবে? একটু ভেবে বলো তো। এই সম্পর্ক আমার জন্য সম্মানের নাকি অসম্মানের? এগুলো কি স্ত্রী হিসাবে আমাকে পূর্ণতা দেয়? একটু থেমে মিনা আবার বলে, আমি আগেও একবার সংসার করে এসেছি রায়ান। আমি জানি একটা পরিবারে বা সংসারে কত সমস্যা থাকে। বাড়ির বউকে কতভাবে মানসিক শারীরিক নির্যাতন করা হয়। তার মানে এটা বলছি না সবাই এক। না, আসলে দুনিয়া উল্টো নিয়মে চলে। ভালো মেয়েদের কপালে ভালো শ্বশুরবাড়ি জুটে না, আর ভালো শ্বশুরবাড়িতে ভালো মেয়ে জোটে না। কোথাও বউ নির্যাতিত বা কোথাও শ্বশুর শাশুড়ি। সেসব কথায় না যাই। আমি একবার এমন পরিবার দেখে এসেছি রায়ান। তোমার পরিবারের যা অবস্থা, তাতে ওখানে আমি সুখটা পাবো না। সবচেয়ে বড় কথা, তোমার যে অবস্থা, তুমি তো জানোই না স্ত্রীর সম্মানটা কিভাবে রাখতে হয়। যদি জানতে তবে বাসর রাতে চুপ থাকতে না। আর না আজ তোমার বাবার এক কথায় মাফ চাইতে বলতে। রায়ান সব শুনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। তার নিজের মা বোনের কথা মনে পড়ে। তারা কতটা রাগ নিয়েছিল মিনার ওপর। তারা তার ক্ষতি চেয়েছে, সেই সাথে আরো অনেক কিছু ভাবলো। রায়ান সব বোঝে না তা নয়, সবই বোঝে। মিনা যা বলছে সবই সত্যি। ভবিষ্যতে এটাই হবে। তবে রায়ান আসলে ঝামেলা চায় না। সে চায় তার পরিবার এবং মিনাকে নিয়ে একসাথে ভালো থাকতে। কিন্তু এটাই যে তার ভুল সিদ্ধান্ত। এই পর্যায়ে মিনা বলে, সরি রায়ান, শুধু কাগজে কলমে স্বামী স্ত্রী, তাই ঘর করলাম সারা জীবন, তেমন সম্পর্ক আমি চাই না। আমি সত্যিকার অর্থে স্ত্রী হতে চাই। একজন অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্বামীর অর্ধেক। স্বামীর রাজরানী হওয়ার স্বপ্ন দেখি। যেদিন এই মর্যাদা দিতে পারবে, সেদিন যোগ্যতার প্রমাণ দিয়ে নিতে এসো, তখন যাব। এরপর মিনা তার বাবা মাকেও কড়া কথা বলে দেয়। তাদের মিনার বোঝা বইতে কষ্ট হলে মিনা চলে যাবে, তাও তারা তাকে অতল গহ্বরে ফেলে না দিক, এটাই সে অনুরোধ করে। তার বাবা মা থ হয়ে যায়। অরিন মন খারাপ করে এসে বাসার পাশের পার্কটিতে এসে বসে। এই মনমরা অবস্থায় বাসায় গেলে মায়ের অনেক কথা শুনতে হবে। তার মুখ দেখেই মা বুঝতে পারবে মিনার পরিবারই কিছু বলেছে, সেজন্য মন খারাপ। মাকে এটা বুঝতে দিতে চায় না, তাই এখানেই চলে এসেছে। মনমরা হয়ে বসে আছে অরিন। সে অতীতের কিছু ঘটনা ভাবে। মিনা যখন প্রথমবার গায়ে অসংখ্য মারের দাগ নিয়ে বাড়ি আসে, সেই সময় অরিনের বন্ধুত্ব, যত্ন মুগ্ধ করার মতো ছিল। আর সেটা মিনার বাবা মাকে মুগ্ধও করেছিল। সেই সঙ্গে তারা বুঝতে পেরেছিল এই মেয়েটার দুঃসময়ে পাশে না থাকাটা বড্ড ভুল হয়েছে। সেদিন বিকালবেলা অরিনের হাত ধরে মিনার বাবা মা বলে, আমাদের পারলে মাফ করে দিও মা। তোমার অসময়ে আমরা পাশে থাকতে পারিনি, অথচ তুমি আমাদের ঋণী করে দিচ্ছ। তোমার এই ঋণ আমরা কোনোভাবেই শোধ করতে পারবো না। অতীতের কথা মনে রেখো না, ক্ষমা করে দিও আমাদের। অরিন সেদিন স্বাভাবিকভাবেই তাদের ক্ষমা করে দেয়। সবকিছু ঠিক হয়ে যায়। অরিন এবং মিনার বন্ধুত্ব ছোটবেলার মতো হয়। অরিন বসে বসে এসব ভাবছিল। হঠাৎ আনমনে বলে উঠল, সত্যি কি সেদিন আমাদের বন্ধুত্ব ছোটবেলার মতো স্বচ্ছ হয়েছিল? না, হয়নি। এটা আর সম্ভব না। ছোটদের হৃদয়ে পাপ থাকে না, বড়দের পুরোটা জুড়েই পাপ, মিথ্যে। তাই চাইলেও আর সেই ছোটবেলার বন্ধুত্ব ফিরে পাওয়া সম্ভব নয়। সেই সাথে না মিনার পরিবারকে বোঝানো সম্ভব। এরা আজ মাফ চাচ্ছে, কাল আবার কথা শোনাবে। এটাই এদের কাজ। আপনি যখন জানেন এরা বদলাবে না, তাহলে এদের এত সাহায্য কেন করছেন? পাশ থেকে তন্ময় কথাটি বলে ওঠে। তন্ময়ের কণ্ঠ পেয়ে অরিন চমকে যায়। সে পাশে তাকিয়ে তন্ময়কে দেখে বিরক্ত হয়। তন্ময় সেটা বুঝে বলে, আপনি মনে মনে একটু জোরেই কথা বলছিলেন। সরি, না চাই তো শুনে ফেললাম। কি চাই? অরিনের প্রশ্নে তন্ময় অবাক হয়ে যায়। সে বিস্ময় নিয়েই বলে, আমি আপনার কাছে কি চাইব? বন্ধুর সাথে এসেছিলাম, তার সমস্যায় জড়ানোটা ঠিক হবে না,
তাই ভেতরে না গিয়ে এখানে এসে একটু ঘোরাঘুরি করছি। হঠাৎ চোখ পড়ল আপনার দিকে, তাই এসে পাশে বসলাম। এত কথা জানতে চাইনি। আমি একটু একা থাকতে চাই। দয়া করে যান। একা একা মন খারাপ করে বসে থাকা ঠিক নয়। কেউ একজন বলেছে, তোমার মন খারাপে কেউ যদি সঙ্গ দিতে চায়, তবে তাকে সময় থাকতে রেখে দাও। সময় ফুরালে তাকে চেয়েও পাবে না। এমন কোনোদিন আসবে না যেদিন আমি কারো সঙ্গ চাইব। তাই এটা নিয়ে আপনাকে বেশি ভাবতে হবে না। যাই হোক, এসেছেন বন্ধুর সাথে, তো তার সঙ্গে গিয়ে তার সমস্যা সমাধান করলেন না কেন? এখানে বসে কার মন খারাপ, কার মন ভালো, এটা দেখতে কে বলেছে? অরিনের এমন কঠিন গলায় কথা বলা তন্ময়কে কিছুটা বিচলিত করে। তবে খুব অল্প সময়ের ব্যবধানে নিজেকে সামলে নেয় তন্ময়। অতঃপর বলে, কারণ আমি আপনার মতো মহান নই। গতকাল রায়ানের বাবা মা আমাকে যা নয় তাই বলে ঘর থেকে বের করে দিয়েছে। এসবের পরও যে আমি তার সাথে এসেছি, এটাই অনেক। এখন তার ঝামেলায় ঢুকে এটা শুনতে চাই না। বাহিরের লোক হয়ে এত কথা বলছো কেন? সবাই তো আপনার মতো হতে পারে না, তাই না? এই জগতে কেউ কারো মতো হতে পারে না। এটা হওয়া সম্ভব নয়। সবারই নিজস্বতা রয়েছে। অরিনের মুখে এই কথা শুনে তন্ময় মাথা নাড়ায়। সে শান্ত গলায় বলে, এত কিছুর পর আবার যাবেন বন্ধুত্ব রাখতে? হ্যাঁ। অরিন এবার কথা ঘোরায় না। তার মনে হয় সব কথা জমিয়ে না রেখে কারোর সাথে বলা ভালো। এটা করলে খুব একটা খারাপ হবে না। তন্ময় কৌতূহল নিয়ে তার দিকে তাকালে অরিন বলে, বেহা মনে হয়? সে যাই হোক, এই পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা অন্যকে কষ্ট দিতে ভালোবাসে। তারপর তাদের প্রয়োজনে যখন সে আসে, তখন ক্ষমা চায়। তার ঠিক কয়েক মাস পর কৃতজ্ঞতা ভুলে আবার কষ্ট দেয়। পরক্ষণে যখন তার কাজে লাগে, তখন আবার ক্ষমা চায়। আর দ্বিতীয়ত রয়েছে তারা, যারা এই ক্ষমা করা এবং আঘাত পেয়েও শুধরে না গিয়ে আবারও সেই সব মানুষকে সাহায্য করে যায়। এটাই তাদের ধর্ম। এই দুই ধরনের মানুষের মাঝে আমি একজন। অরিন একটু থেমে আবার বলে, এসবে এখন আর তেমন কষ্ট হয় না। আমার মন জানে এরা এমনই, এরা বদলাবে না। কোনো মানুষ চাইলে তার নেচার বদলাতে পারে না। তাই এরা সারা জীবন এভাবেই যাবে। আর আমাকেও আমার মতোই ভালো হয়ে থাকতে হবে। কারণ আমি অন্যকে কষ্ট দিতে পারি না, চেয়েও পারি না। পারলে হয়তো জীবনটা সহজ হতো। এত বাস্তব জ্ঞান সম্পন্ন হওয়ার পরও এমন মহান হওয়াটা মানায় না আপনাকে। যে মানুষ একবার কষ্ট দেয়, সে বারবার দেয়। সেই মানুষকে এড়িয়ে যাওয়াই ভালো। জানি, আমি এড়িয়েই যাই। তবে এড়িয়ে যাওয়ার অর্থ এটা নয় যে তার বিপদে পাশে থাকবো না। তার বিপদে পাশে থেকে অতঃপর বিপদ কেটে গেলে এড়িয়ে যেতে হবে। তবেই না সে বুঝবে তার ভুলটা। এটা আমার মনে হয়। এটা বলে অরিন ম্লান হাসে। তন্ময় হাসি দেয়। অতঃপর বলে, আপনি মানুষটা কিন্তু চমৎকার। তন্ময়ের মুখে এই কথা শুনে অরিন শান্ত চোখে তার দিকে তাকায়। অতঃপর বলে, কিন্তু পবিত্র নই। আপনার এই সমাজ যাকে বলে নিকৃষ্ট। আমি সেই ধর্ষিতা, যে ভিকটিম নয় বরং কলঙ্কিনী। সমাজ আমাকে এভাবেই দেখে। আর হ্যাঁ, আপনার পরিবারও কেউ না কেউ আছে যে আমাকে এভাবেই দেখে। কলঙ্কিনী, অর্থাৎ আমি অপরাধী। অরিনের কথা শুনে তন্ময় চমকে ওঠে। অরিন বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর শান্ত গলায় বলে, আশা করি যা বোঝাতে চেয়েছি সেটা আপনি বুঝেছেন। আর কখনো আমাদের সাক্ষাৎ না হোক। এটা বলে অরিন চলে যায়। তন্ময় তার যাবার পানে তাকিয়ে আছে। সেদিন প্রথম দেখার পর থেকে অরিনকে তন্ময়ের ভালো লেগেছে। তাকে দেখতে এবং তার সাথে কথা বলার সুযোগ খুঁজতেই তন্ময় বারবার আসছে। এটা অরিনও বুঝতে পারে। তাই খুব শান্ত গলায় জানিয়ে গেল এটা সম্ভব নয়। তন্ময়ের সমাজ তার মতো ধর্ষিতাকে মানবে না। সবচেয়ে বড় কথা, যে সমাজে অরিন ভিকটিম না হয়ে অপরাধী, সেই সমাজের মানুষের সঙ্গে সখ্যতা গড়ার স্বপ্ন অরিনের নেই। একদমই নেই। সেটাই সে বুঝিয়ে গেল। রায়ান মিনাকে অনেক অনুরোধ করে 2 মিনিট আলাদা কথা বলার ব্যবস্থা করেছে। এখন দুজন একই ঘরে রয়েছে। রায়ান মিনাকে অনুরোধ করে তার সাথে যাবার জন্য। মিনা সেই অনুরোধকে এড়িয়ে গিয়ে বলে, আমি তোমার সাথে যাব না,
সেটা তো বলিনি রায়ান। আমি তোমার সাথে যাব, তবে এখন নয়। আমি তোমার সাথে তখন যাব যখন তুমি আমাকে অনুভব করাতে পারবে তুমি আমার স্বামী হিসাবে যোগ্য। স্বামী হিসাবে তোমাকে আমি গ্রহণ করে ভুল করিনি। একজন স্ত্রীকে যথাযথ মর্যাদা তুমি দিতে পারবে তখনই যাব তোমার সাথে। তবে তবে রায়ান জিজ্ঞাসা দৃষ্টিতে মিনার দিকে তাকিয়ে থাকে। মিনা খুবই স্বাভাবিক গলায় বলে, তবে হ্যাঁ, তোমার পরিবারের সবার সাথে একই সাথে থাকতে হলে তাদের নিজেদের ভুলটা অনুভব করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। ক্ষমা আমি নয়, বরং তারা চাইবে আমার সুন্দর বাসরাতটাকে কলুষিত করার জন্য। সেই সাথে আমাকে সেই ভরসা দিতে হবে যে আমি তাদের সঙ্গে একসাথে থাকলে খারাপ থাকবো না। এগুলো না পারলে তোমাকে যোগ্য স্বামী হয়ে উঠতে হবে। অতঃপর তোমার যেটা করণীয় সেটা করতে হবে, করতেই হবে। একটু থেমে মিনা আবার বলে, তুমি হয়তো ভাবছো আমার মাথাটা অরেন খেয়েছে। তুমি এটা না ভাবলেও আমার বা তোমার পরিবার এটা ভাবতে পারে, কিন্তু এমনটা নয়, একদমই নয়। আমি নিজে আগে একবার শ্বশুরবাড়িটা কতটা আতঙ্কের জায়গা সেটা অনুভব করে এসেছি, তাই আমি বুঝি আমার কষ্টটা। সেখান থেকেই বলা। তবে হ্যাঁ, অরিন আমার চোখ থেকে ভালোবাসার পর্দা সরিয়ে আমার অতীতের অভিজ্ঞতা থেকে একজন স্ত্রী হিসাবে আমার তোমার থেকে কতটা সম্মান, ভালোবাসা পাওয়া উচিত সেটা তুলে ধরেছে। এখানে অরিনের ভূমিকা আছে, কিন্তু আমার মতো অভিজ্ঞতা অরিনের নেই। তাই কোনটা আমার প্রয়োজন সেটা অরিন নয়, বরং আমি জানি। এগুলো সব আমার চাওয়া, আমার মনের সুপ্ত বাসনা, সংসার নিয়ে দেখা আমার সমস্ত স্বপ্ন। এটা শুনে রায়ান মিনাকে জড়িয়ে ধরে। সে মিনাকে আশ্বাস দিয়ে বলে, তুমি তোমার সবটা পাবে, যেটা তোমার পাওয়ার কথা সেটা তুমি পাবে। আমি স্বামীর দায়িত্ব পালন করব, তাতে যেটা সত্যি আমার করা উচিত সেটাই করব। আর ভয় পাবো না, কোনো কিছুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব না, আর নয়। রায়ানের বাবা তার গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। রায়ান থাপ্পড় খেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মিনাদের বাড়ি থেকে এসে রায়ান যখন বলে, মিনারা তো কোনো দোষ করেনি, তো তারা ক্ষমা চাইবে কেন? চাইবে না। আমার স্ত্রীও। ও এ বাড়িতে সম্মানের সাথে আসবে। তার এই কথা বলতে দেরি, তার বাবার তার গালে থাপ্পড় মারতে দেরি হয় না। রায়ানের বাবা খুবই রাগান্বিত গলায় বলে, তুই বলতে চাস ওই মেয়ে তার ভুলের ক্ষমা না চেয়ে আমার বাড়িতে প্রবেশ করবে? ভুল আমাদের? আমাদের উল্টো ক্ষমা চাইতে হবে? রায়ান থাপ্পড় খেয়ে দমে যায় না। সে পরক্ষণে জবাব দেয়। সে বলে, হ্যাঁ, দোষটা তো তোমাদেরই। সবচেয়ে বেশি দোষ আমি করেছি। আমি তো সব জেনেই মিনাকে বিয়ে করেছি। তাও আমি সেদিন চুপ ছিলাম। আমরা সবাই দোষী। আমাদেরই মাফ চাওয়া উচিত। রায়ান, রায়ানের মা চিৎকার দিয়ে বলে ওঠে। রায়ান তার মায়ের দিকে তাকাতে তার মা বলে, বিয়ে হতে না হতে তুই ওই মেয়ের গোলামি করা শুরু করে দিয়েছিস? ওই মেয়ের জন্য নিজের বাবার সাথে এমন আচরণ করছিস? মা, আমি কোনো খারাপ আচরণ করছি না। আমি শুধু সত্যিটা বলছি। রায়ানের এই মুখের ভাষা তার বাবা নিতে পারে না। সে রাগান্বিত গলায় বলে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। না বাবা, আমি ভুলিনি। তোমরা যেমন আমার বাবা মা, আমার পরিবার, তেমন মিনা আমার স্ত্রী। স্বামী হিসাবে তার যথাযথ সম্মান নিশ্চিত করা আমার দায়িত্ব। এই বাড়িতে সে আসবে সেটা তাকে দয়া করা নয়, বরং এটা তার অধিকার। সে এই বাড়ির বউ। এখানে আমার যতটা অধিকার রয়েছে ততটা অধিকার তারও রয়েছে। তো তুমি কি বলতে চাইছো? বাবা কঠিন চোখে তাকিয়ে কথাটা জিজ্ঞেস করে। রায়ান কিছুটা ভয় পেল, স্পষ্ট ভাষায় বলে, আমি চাই তোমরা সবাই আমার স্ত্রীকে সম্মানের সঙ্গে বাড়ি নিয়ে আসো। সেই সাথে সারা জীবন তাকে এই বাড়িতে সম্মান মর্যাদা দিয়ে রাখবে, সেটা নিশ্চিত করে আসো। সে আমার স্ত্রী, আমার মতোই সম্মানে সে থাকবে এই বাড়িতে। এটা শুনে রায়ানের বাবা তার গালে আরো একটি থাপ্পড় বসিয়ে দেয়। অতঃপর বলে, আমার বাড়িতে তো তোরই সম্মান নাই, কুলাঙ্গার জানোয়ার। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখে মুখে তর্ক করছিস, তাও ওই ডিভোর্সি মেয়ের জন্য? বাবা, চুপ করো বাবা, তুমি ভুলে যাচ্ছ আমার স্ত্রী।
ওর সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। এই পর্যায়ে রায়ানের বাবা তাকে ইচ্ছামতো লাথি থাপ্পড় মারতে থাকে। রায়ানের মাও তাকে বকা দেয়। সে বলে, এখনো সময় আছে, বাবার কাছে ক্ষমা চেয়ে নে। রায়ান কোনো কথা বলে না। তার বাবা রেগে বলে, যাও, ভেবেছিলাম ওই মেয়ে ক্ষমা চাইলে নিয়ে আসবো, এখন তাও আনবো না। ওই মেয়ে যদি পায়ে ধরে সারা জীবন পড়ে থাকে তবুও না। আর যদি তুই ওই মেয়েকে নিয়ে আসতে চাস তাহলে তোকে এই বাড়ি ছাড়তে হবে। আমার বাড়িতে ওই মেয়ের কোনো জায়গা হবে না। রায়ান এমনিতে পরিবারকে ভয় পায়। তার বাবার এমন রাগী রূপ তাকে আরো ভীত করে দিয়েছে। তবুও সে নিজেকে সামলে শান্ত গলায় বলে, তবে তাই হোক। মানে? বাবা মা কিছু বুঝে উঠতে পারছে না। রায়হান তার জামা কাপড় গুছিয়ে ঘর ছাড়ে। এটা দেখে রায়ানের বাবা মা হতভম্ব হয়ে যায়। রায়ান যাবার আগে বলে, আমি জানি এই বাড়িতে আমার বউ কোনো সম্মান পাবে না, সেই সুখও পাবে না যার স্বপ্ন আমি তাকে দেখিয়েছি। আমি তো সব জেনেই তাকে ভালোবেসেছি, তাই আমার মাঝপথে এসে তার হাত ছাড়া উচিত হবে না। আমি তাই চলে যাচ্ছি। রায়ানের বাবা তাকে কয়েকটা গালি দিয়ে বলে, চোখের সামনে থেকে দূর হ। রায়ান চলে যায়। তবে এখানে রায়ানের মায়ের টনক নড়ে। সে একটা মেয়ের জন্য সন্তানকে হারাতে পারবে না। তাই তার বাবাকে বলে, তুমি ওকে আটকাও। ও বাড়ি ছেড়ে কোথায় যাবে? চুপ করো তো। গেছে যাক, যাক কয়েক মাস, ঠিক ফিরে আসবে। ওই মেয়ের ভূত মাথা থেকে ঝেড়ে চলে আসবে যখন দেখবে বাবার সব হারাচ্ছে। এটা বলে রায়ানের বাবা ঘরের ভেতর চলে যায়। তবে তার মা ভেঙে পড়ে। যতই হোক, নিজের সন্তান। রায়ান এসে তন্ময়ের বাড়িতে ওঠে। এখানে 2টো দিন থেকে বাহিরে বাসা ভাড়া নিবে। অফিসের কাছাকাছি নেওয়ার চেষ্টা। রায়ান একটু ফ্রেশ হয়ে মিনাকে ফোন দেয়। মিনা ফোন ধরতে রায়ান বলে, মিনা, আমি তোমাকে 2 দিনের মাঝেই নিব। আমি বুঝতে পেরেছি আমার বাড়িতে তুমি ভালো থাকবে না, তাই আমি তোমাকে নিয়ে আমাদের আলাদা একটা সংসার গড়তে চলেছি। মানে? মিনা বুঝতে না পেরে জিজ্ঞেস করতে রায়ান বলে, আমি তোমার সম্মানের জন্য লড়াই করে বাসা ছেড়ে চলে এসেছি। বলতে পারো, আমার স্ত্রীর সম্মানের জন্য লড়াই করায় বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? তুমি আমার জন্য বাড়ি ছেড়ে দিয়েছ? মিনা এখনো বিশ্বাস করতে পারছে না। সে অবাক হয়ে জানতে চায়। রায়ান বলে, হ্যাঁ, কারণ তুমি এখন আর আমার প্রেমিকা নও মিনা, যে চাইলেই ছেড়ে দিতে পারি। তুমি আমার স্ত্রী, তোমাকে আমি চাইলেও ছাড়তে পারি না। তুমি আমার সবচেয়ে বড় দায়িত্ব। মিনা এটা শুনে খুশি হয়। খুশিতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সেও জানে ওই পরিবারে সে টিকতে পারবে না। তার এবং রায়ানের সুখের জন্য আলাদা হওয়াই জরুরি। একসাথে থাকলে রায়ানের কথা ভেবে মেনে নিল তারা চেষ্টা করবে রায়ানকে তার থেকে দূরে করে দেওয়ার, তার মনটা বিষিয়ে দিবে। এটা মিনা খুব ভালো বুঝতে পারে। মিনা রায়ানের সাথে কথা বলা শেষে সবটা তার পরিবারকে জানায়। সেই সময়ে এখানে অরিনও উপস্থিত ছিল। অরিনকে কিছুক্ষণ আগেই তার পরিবার ডেকেছে। মিনার কথা মতো মিনার মা অরিনের কাছে ক্ষমা চেয়েছে। অরিন যদিও জানে এসব মেকি, তবুও শান্তভাবে বলে, আমি কিছু মনে করিনি। তবে হ্যাঁ, সত্যি অরিনের আজকাল এসবে কিছু যায় আসে না। সে মানুষকে ভালোই চিনেছে, জানে এসব মানুষ কখনো শুধরাবে না, আবার সুযোগ পেলে আঘাত দিবে। তবুও মিনাকে খুব ভালো বন্ধু ভাবে বলেই আজও তার বিপদে পাশে থাকছে। মিনা এসে রায়ানের কথাগুলো জানালে মিনার বাবা কিছুটা দ্বিমত নিয়ে বলেন, এভাবে বাড়ি ছাড়া হলে সারা জীবন যদি তোরা আলাদা থাকিস, এর আগে যদি রায়ানের বাবা সব সম্পত্তি থেকে রায়ানকে বঞ্চিত করে, তাহলে তোদের ভবিষ্যৎ কি হবে? আর এত সোজা নাকি সম্পত্তি থেকে বাদ দেওয়া? যা হয়েছে ভালোই হয়েছে বাবা। আমি রায়ানের পরিবারের সাথে থাকতেও চাই না। শ্বশুর শাশুড়ির সাথে থাকা মানেই ঝামেলা। আলাদা থাকলেই শান্তি হবে। রায়ানকেও আমি বোঝাবো যাতে সেও ও বাড়িতে আর না যায়। নিজের ভাগেরটুকু বুঝিয়ে নিয়ে ওই বাড়ির মায়া একেবারে ত্যাগ করবে। মিনার এই কথা অরিন অসম্মতি জানিয়ে বলে, এমনটা ভাবা বা করা ঠিক নয় মিনা।
রায়ান যেমন স্ত্রীর সম্মান রক্ষার্থে এত কিছু করছে, সেহেতু তোরও স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব পালন করা উচিত। সন্তানকে বাবা মায়ের থেকে আলাদা করা কোনো স্ত্রীর দায়িত্বের মাঝে পড়ে না, বরং স্বামী যাতে তার বাবা মায়ের দেখাশোনা করে সেটা দেখা দায়িত্ব। রায়ান তোর সাথে আলাদা থাক, সেটা আমিও চাই, কারণ রায়ানের পরিবার প্রচন্ড উগ্র এবং প্রতিশোধ পরায়ণ। রায়ান তার পরিবারকে ভয় করলেও সে তেমন নয়, আমি এটা জানি। রায়ানকে চিনিছি এতটুকু, তাই তুই রায়ানের সাথে থাকলে খারাপ থাকবি না। তবে পরিবারের সাথে থাকলে তোর এবারের বিয়েটাও আগেরটার মতো পরিণতি হবে, তাই আলাদা থাকা ভালো। কিন্তু তার মানে এটা নয় যে রায়ান তার পরিবারের সাথে যোগাযোগ রাখবে না। তার বাবা মাকে দেখাও তার দায়িত্ব। একটু থেমে অরিন আবার বলে, স্ত্রী হিসাবে এই কাজটাই তুই তাকে বাধা না দিলেই ভালো হয়। কোনো সন্তানই চাইবে না তার জীবন সঙ্গী তাকে তার পরিবার থেকে আলাদা রাখুক, মানে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখুক। এই যেমন ধর, যদি তুই তোর বাবা মায়ের সাথে কথা বলতে না পারিস, বা রায়ান তোকে এটায় বাধা দিলে তোর কেমন লাগবে? তখন তো রায়ানের প্রতি প্রচন্ড রাগ হবে। ঠিক সেভাবে রায়ানেরও রাগ হবে। তখন সম্পর্কে এক ফাটল ধরবে। তাই অবশ্যই তোরও তার জন্য যোগ্য স্ত্রী হয়ে উঠতে হবে। দুজনেরই দায়িত্ব রয়েছে দুজনার প্রতি, একা কারো দায়িত্ব নয়। অরিনের কথায় মিনার মা সম্মতি দেয়। সে সেই সাথে অবাক হয়। মেয়েটা অবিবাহিত, তাও বিবাহিত জীবন সম্পর্কে কতটা জানে। মেয়েটা এমনিতে ভালো, তবে মাঝে মাঝে নিজের স্বার্থে লাগলে তাকে আঘাত করে ফেলে। এই স্বভাবটা তারা পরিবর্তন করতে পারে না। এই সময় অরিন মিনার বাবাকেও বোঝায়, মিনা একত্রে ওই বাড়িতে টিকতে পারবে না। ভবিষ্যতে কি হবে, সম্পত্তি পাবে না, এসব হিসাব করলে মিনার সংসারটা হবে না। তাই এসব নিয়ে না ভাবুক। তাছাড়া রায়ান ভালো চাকরি করে, আশা করা যায় সেটা দিয়ে ওদের সংসার সুন্দরভাবে চলে যাবে। এখন যেহেতু রায়ান মিনার জন্য পদক্ষেপ নিয়েছে, তখন বিষয়টাকে আর জটিল করা ভালো হবে না। বেশ কয়েকদিন কেটে যায়। রায়ান ইতিমধ্যে একটি বাসা ভাড়া নিয়েছে। সেখানে আজ মিনাকে নিতে এসেছে। মিনাকে দেওয়ার আগে তার বাবা কড়া গলায় বলে, দ্বিতীয়বার তোমাকে ভরসা করে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিচ্ছি। এইবার অন্তত ভরসার মান রেখো। আমার মেয়েকে যেন কখনো ভেজা চোখে আমার বাড়িতে আসতে না হয়। এমনটা হলে সেদিনই এই সম্পর্কের ইতি টানবো আমি। রায়ান তার কথায় রাগ না করে খুবই শান্তভাবে বলে, তার প্রয়োজন হবে না বাবা। আজ আমি যার হাত ধরে নিয়ে যাচ্ছি, সে আপনার কাছে আপনার মেয়ে হতে পারে, তবে আমার কাছে সে আমার স্ত্রী। সে কারো মেয়ে হয়ে আমার বাড়ি নয়, বরং আমার স্ত্রী হয়ে যাচ্ছে। একজন স্বামী হিসাবে স্ত্রীর প্রতি যতটা যত্নশীল, দায়িত্বশীল হওয়া যায়, ততটা আমি হব। আমি অবশ্যই আমার সবটা দিয়ে চেষ্টা করব। মিনার মা রায়ানের হাত ধরে অনুনয়ের গলায় বলে, বাবা, আমার মেয়েটা পোড়া কপালি, আর দুঃখ দিও না। আমার মেয়েটার এবার একটু সুখের দরকার, তাকে তার প্রাপ্য সুখটা দিও। মা হয়ে মেয়ের কষ্টটা কখনোই মেনে নিতে পারবো না। রায়ান মিনার পরিবারকে আশ্বাস দেয়, মিনা আর কখনো কষ্ট পাবে না, সে তাকে কষ্ট পেতে দিবে না। মিনার পরিবারকে মানিয়ে রায়ান মিনাকে নিয়ে চলে আসে। নতুন বাড়িতে এসে রায়ান ঘরটা দেখিয়ে মিনাকে বলে, এটা এখন থেকে তোমার ঘর, তোমার সংসার। সংসারটাকে নিজের মতো সাজিয়ে নিও। আর হ্যাঁ, আমি যতই বলি আমি তোমার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করব, বাস্তবে সবটা সম্ভব নয়। পুরোপুরি পারফেক্ট এই জগতে কেউ হয় না, তাই আমিও পারবো না। তবে হ্যাঁ, চেষ্টা অবশ্যই করব। সবটা দিয়ে চেষ্টা করব যোগ্য স্বামী হওয়ার। রায়ানের কথা শুনে মিনা তাকে জড়িয়ে ধরে। অতঃপর বলে, তুমি পারবে, যতটা পারবে না ততটা আমি শিখিয়ে দিব। এটাই তো স্বামী স্ত্রীর করণীয়, একে অপরের খুঁতটাকে বিলীন করে দেওয়া। রায়ান খুশি হয়। সে মিনার কপালে কপাল রেখে আবেগময় হয়ে যায়। তার মনে পড়ে সেদিনের কথা, যেদিন প্রথম সে জেনেছিল মিনা ডিভোর্সি। তখন মিনা বলেছিল, আপনি আমাকে ভালোবাসেন, কারণ আপনার কাছে আমি একজন অবিবাহিত সুন্দরী মেয়ে। কিন্তু সত্যি এটা নয়, আমি ডিভোর্সি।
আশা করি ডিভোর্সি মেয়েকে আপনি আপনার পাশে রাখবেন না। এটা শুনে রায়ান প্রথমে জবাব দেয়নি। তবে একদিন সময় নিয়ে ভেবে সে মিনার ডিভোর্সের কারণ জানতে চায়। অতঃপর বলে, এখানে তো তোমার কোনো দোষ নেই। তো তোমাকে কেন ভালোবাসা যাবে না? আমি তোমাকে ভালোবাসি। তুমি মানুষটাকে। আর ভালোবাসা এমন এক জিনিস যেটা মানুষকে তার খুঁত নিয়ে ভালোবাসতে শেখায়। তবে এটা তো খুঁত নয়, একটা কালো অতীত। আমি এটা মেনে নিয়েই তোমাকে চাই। সেদিন এসব বললেও তাদের বিয়ের রাতে যেই রাতটিকে নিয়ে একটা মানুষের মনে হাজারো স্বপ্ন উকি দেয়, সেই রাতে সে চেয়েও পারেনি কথার মান রাখতে। বিয়ের সময় পারেনি সত্যিটা সবাইকে বলে, সেই সত্যিকে সাথে নিয়ে মিনাকে সবার সামনে স্বীকৃতি দিতে। এটা সেদিন না পারলেও আজ রায়ান নিজেই নিজেকে কথা দেয়, এরপর থেকে সে পারবে। মিনাকে যথাযথ সম্মান দিতে সে পারবে। কেটে যায় মাসখানেক। মিনা এবং রায়ান অল্প অল্প করে জিনিসপত্র কিনে তাদের ছোট সংসারটা সাজিয়ে নিচ্ছে। সেই সাথে দাম্পত্য জীবনটাও খুব সুন্দরভাবে উপভোগ করছে। এসবের মাঝে অবশ্য মিনার শাশুড়ি রায়ানকে ফোন দিয়ে কান্নাকাটি করে মিনাকে ছাড়ার কথা বলতো। তবে সব শুনে রায়ান বলতো, আমি না তোমাদের ছাড়তে পারবো, আর না মিনাকে। তুমি কেঁদো না মা, আমি তোমার সাথে প্রায়ই দেখা করব। তবুও তার মা মানতে চায় না। সে রায়ানের সামনেই মিনাকে অভিশাপ দিত। তার ধারণা মিনা তার সন্তানকে তার বুক থেকে কেড়ে নিয়েছে। এসবের প্রতিবাদও রায়ান করত। মিনা রায়ানের এমন রূপ দেখে খুব খুশি হয়। সত্যি বলতে রায়ান যে পরিবারে বড় হয়েছে, সেখান থেকে এমন মানুষ হওয়াটা খুব কঠিন ছিল। তাও সে যথেষ্ট ভালো মানুষ তৈরি হয়েছে। সে ভালো বলেই তাকে গ্রহণ করেছে। রায়ানকে জীবনে চুজ করা মিনার সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। মিনার হৃদয়ে এজন্য রায়ানের প্রতি ভালোবাসা ধীরে ধীরে অনেক বৃদ্ধি পায়। এদিকে রায়ান তার মা বোনের কথা কান্না দিতে চাইল, মাঝে মাঝে দিয়ে ফেলে। যখন সে বুঝতে পারে তার মন অন্য চিন্তা করছে, তখন সে অরিনের কথা মতো বিভিন্ন ওয়াজ সহ ধর্মীয়ভাবে স্ত্রী এবং পরিবারের দুটোর হক পালন সম্পর্কে যা বলা হয়েছে সেটা শোনে। তার কর্তব্য সম্পর্কে ভাবে এবং চিন্তা করে। এভাবেই তাদের সংসারের মাসখানেক কেটে যায়। টুকটাক ঘরটা ভালোই গোছানো হয়েছে। এখন রায়ান একদিন অরিনকে তাদের এই সংসারে দাওয়াত দিতে বলে। মিনাও সম্মতি জানায়। সে তখনই অরিনকে ফোন দেয়। অরিন দাওয়াত পেয়ে খুবই শান্ত গলায় বলে, অফিসে কাজের চাপ, আসা সম্ভব নয়। তোরা ভালো থাক, তাতেই খুশি। তোদের সুখের সংসারের গল্পটা না হয় পরে কখনো শুনবো। তবে হ্যাঁ, কোনো প্রয়োজন হলে ডাকিস। এখানে অরিন খুব ঠান্ডা মাথায় তাকে এড়িয়ে চলে। অরিন ব্যস্ত, তবে এতটাও নয়। আজ যদি মিনা তার সংসারে ঝামেলা হয়েছে এটা জানিয়ে ফোন দিত, তবে সে তৎক্ষণাৎ চলে যেত। একবার ভাবতও না। তবে সুখের গল্প করতে ডাকাই যাচ্ছে না। কারণ অরিন জানে, কারো সুখের সময় পাশে থাকলে সেই মানুষটি তাকে মনে রাখবে না, কিন্তু দুঃখে থাকলে অবশ্যই মনে রাখবে। তাছাড়া অরিনও তো মানুষ, তারও দুঃখ কষ্ট রয়েছে। এই মিনার দ্বারাই সে অনেক কষ্ট পেয়েছে। সেজন্য মিনার সুখের সময় পাশে থেকে সে মিনার দ্বারা কখনোই শুনতে চায় না, তুই তো আমার সুখের সময় খুব যোগাযোগ রাখতি, এখন তো রাখিস না, স্বার্থপর মেয়ে। না, এমনটা সে শুনতে রাজি নয়। অরিন জানে আজ নয়তো কাল এমনটা মিনা বলবেই। তার সংসারে একটা সামান্য অশান্তি হোক, তখন অরিন কোনোভাবে সঙ্গ না দিলেই বলবে। এই মিনার কথা ভেবে কত কিনা সে করেছে। মিনার পরিবার কতবার তার কাছে ক্ষমা চেয়েছে, তাকে মেয়ের মতো দেখবে বলে জানিয়েছে। অথচ সেই মিনার মাই সেদিন নতুন ভাড়াটিয়ার সাথে তারই বদনাম করেছে। অরিন কোনো একটা কাজে মিনাদের ঘরে আসছিল, দরজার কাছে এসে থমকে যায়। নতুন ভাড়াটিয়া মিনার মাকে বলছে, ভাবি, আপনাদের পাশের ঘরের মেয়েটা তো ভালোই। তো আমার খোঁজে একটা ভালো পাত্র আছে। বিয়ের আলাপটা করব কিনা একটু পরামর্শ নিতে আসলাম আপনার। মেয়েটা আসলেই ভালো তো? অরিনের কথা বলছেন? মিনার মা জিজ্ঞেস করলে মহিলা মাথা নাড়ে। মিনার মা উপহাস করে বলে, ওই মেয়ে, দুনিয়ার মেয়ে পান নাই? আরে ওই মেয়ে তো ধর্ষিতা।
ওর বাবা মেয়ের কলঙ্ক না ঢেকে সেটা আবার পুলিশি ঝামেলায় গেছে। পরে সেও মারা পড়ছে। ওই মেয়েরে দেখলে আমাদের বিল্ডিং এর সবাই নাক ছিটকায়। সেই মেয়ে আপনি আপনার আত্মীয়র জন্য নিবেন? ভাবি মেয়ের এত অকাল পড়েছে। অরিন কথাটা শুনে হতভম্ব হয়ে যায়। যদিও তার বিয়ে করার ইচ্ছে নেই, এক কথা এটা বলতে পারত, কিন্তু না করে সে ঘটা করে তার কলঙ্কিনী হওয়ার কথা বলে দিল। এটা সে না বললেও যে মহিলা জানতো তা অরিন জানে। তবে তার মেয়ের জন্য এত করার পরও সে, অর্থাৎ মিনার মা এভাবে ভাঙানি দিতে পারে, সেটা অরিন মানতে পারছিল না। এখানে তার একটু কষ্টই লাগছিল। তাই তো দরজায় শব্দ করে নক দিল। মিনার মা অরিনকে দেখে হতভম্ব হয়ে যায়। অরিন শান্ত গলায় বলে, একটি কাজে আসছিলাম, তবে আপনারা গল্প করছেন হয়তো, আমার কথা শোনার সময় হবে না, তাই চলে যাচ্ছি। একটু থেমে অরিন আবার বলে, নিজের পাছায় ময়লা নিয়ে অন্যের পাছার ময়লা ঘাটতে নাই, এটা খুবই হাস্যকর। এটা বলে অরিন এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। এসব মনে পড়তে অরিনের মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে। এই জগতে কেউ সাধু নয়। খোঁজ নিলে দেখা যাবে সবার ঘরে কিছু না কিছু কলঙ্কের গল্প রয়ে গেছে। তবুও মানুষ অন্যের কথা নিয়ে নাচে। এই মানুষগুলোকে বদলানো সম্ভব নয়, তবে মাঝে মাঝে জবাব দেওয়া উচিত। যাই হোক, এসব পরিবার এড়িয়ে চলাই ভালো। তাই অরিন এড়িয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, মিনা আবার বিপদে পড়লে অরিন আবার তাকে সাহায্য করবে। এটা করে অরিন কেন জানি না অদ্ভুত এক আনন্দ পায়। কেটে যায় কয়েক মাস। রায়ান এবং মিনার সংসার ভালো যাচ্ছে, তবে মাঝে মাঝে ছোটখাটো ঝগড়াও হয়। তখন দুজন নিজেদের ভুল অনুধাবন করে সবটা সামলে নেয়। এর মাঝে রায়ানের পরিবার তাদের বাড়ি যেতে বলে। তারা সবটা মেনে নিয়েছে। রায়ান যেতেও চায়, তবে মিনার মন খসখস করছিল। তখন মিনা অরিনের কাছে সবটা বললে অরিন রায়ানের সঙ্গে দেখা করে। অতঃপর বলে, এই জগতে কিছু মানুষ কখনো বদলায় না, এরা আসলে চেয়েও বদলাতে পারে না। তবে হ্যাঁ, যদি কখনো দেখো এরা এদের অপছন্দের জিনিস করছে, তখন বুঝে নিতে হবে এরা একটু খোলস বদলাইছে। তার মানে এটা নয় তারা শুধরে গেছে। মানে, রায়ান যদিও অরিনের কথা বুঝতে পারে, তবু অরিন শান্ত গলায় বলে, আপনার পরিবার কখনো বদলাবে না। আমি যদি ভুল না হই তবে আপনার মা যৌবনকালে অনেক অত্যাচারের শিকার হয়েছে। হয়তো আপনার বাবা তাকে তার সম্মানটা কোনোদিন দেয়নি, আর আজও দেয় না। সেই জায়গা থেকে আপনার মা না পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছে। তার কাছে এখন স্ত্রী মানে ওটাই, যেটা সে করেছে বা পেয়েছে। আপনার বাবার কথা নাই বা বললাম, তো এখান দিয়ে যদি আপনার মনে হয় তারা সব মেনে আপনাদের বাড়ি তুলছে, সব ঠিক হবে, তাহলে আমি বলবো আপনি ভুলের স্বর্গে বাস করছেন। হ্যাঁ, তবে আপনার যদি মনে হয় আপনি ওই বাড়িতে মিনাকে এখন যেমন সুখে রাখছেন তেমন সুখে রাখতে পারবেন, তবে গিয়ে দেখতে পারেন। যদি আমার মতামত জানতে চান, তবে বলবো না যাওয়াই ভালো। পার্মানেন্ট না গিয়ে দুদিনের জন্য বেড়াতে যান, তারাও আসুক, আসা যাওয়া হোক দুই পরিবারে। এতটুকু দূরত্ব মেটালে ভালো হয়, তবে সব দূরত্ব মেটাতে চাইলে বিপদ। একটা কথা কি জানেন, এই ধরনের সম্পর্ক দূরত্ব থাকলেই সুন্দর থাকে, কাছে থাকলে মনের দূরত্ব বেড়ে যায়, যার ফলাফল একটি অসুন্দর সম্পর্ক। এটা বলে অরিন চলে যায়। এরপর মিনা এবং রায়ান মিলে অনেক ভেবে সিদ্ধান্ত নেয়। অরিনের কথা মতোই তারা কাজ করে। দুই পরিবার আসা যাওয়া করে, কথা বলে, তবে একসাথে সবসময়ের জন্য থাকে না। আর এখানে রায়ানের মা এবং বোনও রায়ানকে হাতের নাগালে রাখতে বাধ্য হয়ে মিনার সাথে ভালো ব্যবহার করে। তাদের উদ্দেশ্য একবার একসাথে থাকতে রাজি করাতে পারলেই হবে। তারপর মিনাকে দেখে নেওয়া যাবে। কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটে। রায়ান যখন দেখে তারা দূরে আছে দেখে তার মা এবং বোনের মিনার প্রতি ভালোবাসা জন্মাইছে, তখন সে এভাবে থাকার সিদ্ধান্ত নেয়। এটাই ভালো হয়। এভাবেই রায়ান এবং মিনার সংসারটা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে অরিন, অরিন আজও একা। সে একা পথ চলতেই চায়। তার কলঙ্কিত জীবন আর দুঃখের বোঝা বাড়াতে চায় না। কারণ তার ধারণা এই সমাজে তেমন কেউ নেই
যে একটি সুন্দর মানসিকতা দেখিয়ে তার জীবনে আলো হয়ে আসবে। যার হাত ধরে অরিনের পুরুষদের নিয়ে যে ভয়টা মনের কোণে রয়ে গেছে সেটা দূর হবে। হ্যাঁ, ভয়। অরিনের আজও অতীতের সে খারাপ দৃশ্যটা মনে পড়লে গা শিউরে ওঠে। যে পুরুষের চোখের দিকে তাকায় তাকে দেখলেই মনে হয় সেও একই রকম, সেও তাকে বাজেভাবে দেখছে। এখান থেকে অরিনের মনে হয় তার বিয়েটা না করাই উচিত। সে পারবে মায়ের সঙ্গে একসাথে বাকিটা জীবন পার করতে। অতঃপর এই ভাবনা দিয়ে অরিনের জীবন এগিয়ে যাচ্ছে। বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এখন এটাই তার জীবন। আজও বাড়ি যাবার জন্য বের হয়, তবে বাস ধরার আগেই বৃষ্টি শুরু হয়। অতঃপর বাধ্য হয়ে একটি দোকানে আশ্রয় নেয়। সেখানে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিল অরিন। বেশ কিছুটা সময় কেটে যায়, তবে বৃষ্টি এখনো থামছে না। সেই মুহূর্তে অরিন তার পাশের লোকটার মুখটা দেখে হতবাক হয়ে যায়। ভয়ে গা শিউরে ওঠে। তার মুখটা স্পষ্ট দেখে ভয়ে না বলে চিৎকার দিয়ে অরিন বের হয় দোকান থেকে। সে বৃষ্টির মাঝে দ্রুত পা ফেলে হাঁটতে গিয়ে পড়ে যেতে নেয়। সেই সময় কেউ তার হাত ধরে ফেলে। অরিন ভয়ে ভয়ে সেদিকে তাকায়। তখনই হাত ধরে থাকা ব্যক্তিটি তার মাথায় ছাতা ধরে। অরিন অদ্ভুত চোখে তার দিকে তাকায়। তার সামনের ব্যক্তিটিও তার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। অতঃপর বলে, আপনি যে সমাজকে ভয় পান, আমি সেই সমাজের লোক নই। আর আমার হাতটা ধরার জন্য এটাই কি যথেষ্ট নয়? অরিন চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। তার সামনে থাকা তন্ময় তার দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, ব্যক্তিটি তন্ময় ছিল, যে প্রতিদিনের মতো আজও তাকে অনুসরণ করছিল। তন্ময় হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার হাতে হাত রেখে দেখুন, ঠকবেন না। বিশ্বাস রাখুন, ঠকবেন না। যে সমাজ আপনাকে কলঙ্কিনী বলে, আমি সেই সমাজের সামনে সম্মানের সঙ্গে আপনাকে মর্যাদা দিব। একজন অর্ধাঙ্গিনীর মর্যাদা। এটা বলে তন্ময় হাতটা বাড়িয়ে ধরেই রাখে। সে আশা নিয়ে অপেক্ষা করে অরিনের হাতটা তার হাতে রাখার। তবে তার অপেক্ষার অবসান ঘটিয়ে অরিন তার হাতটা ধরে না, বরং ম্লান হেসে বলে, আসছি। অতঃপর চলে যায়। বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে চলে যায় অরিন। পেছনে রেখে যায় চাতক পাখির মতো তার জন্য অপেক্ষা করা তন্ময়কে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।